বেশ বেলা করে আনিসার ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে হাই তুলে আরাম করে। বিছানা থেকে উঠতে চাইলে পারে না। মাথাটা তার প্রচণ্ড ভার লাগছে, যেন কয়েকশো মন ভারী এক পাথর। ভ্রু কুঁচকে আনিসা উঠার চেষ্টা করে। সে বুঝতে পারে তার শরীরটা আজ অস্বাভাবিক লাগছে, কিন্তু এমন হচ্ছে কেন আজ? আনিসা কোনোরকম বিছানার মাথায় গায়ের সব শক্তি হেলিয়ে দিয়ে বসল। বিছানার পাশে তাকিয়ে দেখতে পায় লোকটা নেই। কি মনে করে ব্যালকনির দিকে তাকাতেই আনিসার দম বন্ধ বন্ধ লাগে। লোকটা সেখানেই দাঁড়িয়ে আছে। ব্যালকনির ছোট রেলিংগুলিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একটু ঝুঁকে। বড় কথা, লোকটার গায়ে শুধুই কালো একটা প্যান্ট, শার্ট টি শার্ট কিছুই নেই শরীরে। ধবধবে সাদা জিম বডির মাংসস্তূপগুলি বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে। আনিসার ভেতর ঘরে আবার সেই ঢেউ হচ্ছে। চোখ বড় বড় হয়ে গিয়েছে তার। ঠোঁট উল্টে ঢোক গিলল। লম্বা একটা সময় নিয়ে চোখের পাতা বুজে ফের তাকালো ওই মানুষটার দিকে। হাওয়ায় সাদা রেশমি পাতলা কাপড়ের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে তাকে। অদ্ভুত এক মোহময় দৃশ্য, এক ঝটকায় মাতাল করে তোলার মতো। ছেলেদের বডির দিকে মেয়েদের আলাদা এক আকর্ষণ থাকে, তার উপর যদি স্তূপের মতো হয় তবে কথাই নেই। আনিসার ভেতরে সাই সাই করে ঠান্ডা হাওয়া বইছে। একটু পর শ্রেয়ান ব্যালকনি থেকে ঘরে এলে দেখতে পায় আনিসা কাল সকালের মতো ড্যাবড্যাব চোখে দিশেহারা হয়ে দেখছে। শ্রেয়ান কপাল কুঁচকে আনিসার দৃষ্টির দিকে তাকাল। গড়গড় করে কালকের সব কথা মনে হল তার। আনিসার ড্রিঙ্ক করা, কাপড় চোপড় এলোমেলো করা, বোকার মতো হাসা, কখনো আচমকা মুচকি হেসেই খিলখিল করা, তার কাছে এসে তার ঠোঁটে চুমু দেওয়া, গালে টেনে ধরা, সব শেষে পিঠের কামড় দেওয়া। ও নো, কাল এই মেয়ে এভাবে থাকিয়ে এত কিছু করল, আজ না জানি কি করে। স্টুপিড গার্ল কোথাকার। ননসেন্স। বিষয়টা নিয়ে শ্রেয়ান এত পাত্তা দিল না। সোফায় বসার আগে ড্রয়ার থেকে একটা মলম নিয়ে আসে। চুপ করে বসে আনিসার দিকে গম্ভীরভাবে নজর দেয়। তারপর শক্ত গলায় বলে, ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট আসবে। আনিসার ধ্যান ভাঙ্গে। শ্রেয়ানের দিক থেকে নজর সরিয়ে মাথা নিচু করে বসে থাকে। ভেতরের অস্থিরতা তার দৃষ্টি এলোমেলো করে দেয়। কিছু বলে না, চুপ থাকে। শ্রেয়ান নিজে মলম দিতে চেয়েও পারে না, তার হাত সেই পর্যন্ত যাচ্ছে না। আনিসা আর চোখে ওদিকে তাকালে শ্রেয়ানকে এমতাবস্থায় দেখে কৌতূহল হয়। কিছু বলবে বলবে ভেবেও পারছে না। এভাবেই কিছুক্ষণ পার হয়। অজ্ঞাত আনিসাই বলে, আপনি কি পিঠে মলম দিবেন? আনিসার কথায় শ্রেয়ান একবার কড়া চোখে আনিসার দিকে তাকায়। তারপর মলম লাগানোর চেষ্টা করে। মনে মনে বিড়বিড় করে যত সব নিজে কামড়ে নিজেই ভনিতা করছে। ননসেন্স। আনিসার আর স্বস্তি মিলে না। এগিয়ে গিয়ে নিজেই বলে, আমি দিয়ে দিচ্ছি, আপনার হাত ওখান পর্যন্ত যাবে না হয়তো। শ্রেয়ান অস্বাভাবিকভাবে তাকালো তার দিকে। কিছু বলার আগে নিজ থেকেই আনিসা মলম নিয়ে শ্রেয়ানের পিছন যায়। কামড়ের দাগ, দাঁত বসে আছে। আনিসা ভ্রুকুটি করে বলে, আরে এটা তো কামড়ের দাগ। শ্রেয়ান কিছু না বলে শুধু রাগে ফুসফুস করতে থাকে। আনিসা আলতো হাতে মলম লাগিয়ে দেয়। আরও একবার শ্রেয়ানকে জিজ্ঞেস করে, এটা কি করে হলো? শ্রেয়ান কি আর উত্তর দেওয়ার মানুষ? আনিসা কপালের চামড়া এক করে মুখ ভেঙচি কাটে। শেষে শ্রেয়ান সোফা থেকে যখন উঠল তখন আনিসার দিকে ফিরে জবাব দিল, মাথায় একটু চাপ দিও, সব মনে পড়ে যাবে। কিন্তু এরপর যদি এমন কিছু হয় তবে মাইন্ড ইট। শ্রেয়ান আলমারি থেকে একটা হালকা ঢিলে টি শার্ট গায়ে জড়িয়ে নেয়। আনিসা লজ্জায় আর সেদিকে তাকায় না। শ্রেয়ান নিজের ফোন নিয়ে রুম থেকে চলে যায়।
আনিসা সোফায় ধপ করে বসে পড়ল। কপাল কুঁচকে ভাবতে লাগল কালকের কথা। কাল তো আমি উনার ওখান থেকে ড্রিঙ্ক এনেছিলাম, খেয়েও ছিলাম, ছি কি বাজে গন্ধ। কিন্তু এরপর কি হয়েছিল? কি করেছিলাম আমি? উনার পিঠে কামড়ের দাগ, আবার বলল আর যেন এমন না হয়। কেন বলল? তবে কি আমি? হায় আল্লাহ, ড্রিঙ্ক করে আমি আর কি কি করেছিলাম? আনিসার ভেতরে একটা অস্বস্তি তীরের মতো ঢুকে গেল। ছটফট ভাব কাজ করছে তার মাঝে। ভেতরে কেউ যেন ছুরি দিয়ে ক্যাচ ক্যাচ করে আঘাত করছে। মাথায় একটাই প্রশ্ন তার অস্থির করে তুলছে, ড্রাঙ্ক হওয়ার পর আমি কি করেছিলাম? এই প্রশ্ন তার মাথার ভেতর পোকার মতো কিলবিল করছে। বিছানায় বসে আনিসা দুই হাত কোচলাচ্ছে। মুখের মাঝে স্পষ্ট চিন্তার ছাপ। মনে মনে শুধু এটাই আওড়াচ্ছে, কি করেছিলাম আমি? তখন সিমি এলো ব্রেকফাস্ট নিয়ে। টেবিলের উপর খাবার রেখে আনিসার দিকে তাকালো। দেখেই বুঝল আনিসা চিন্তিত। সিমিকে ঘরে আসতে দেখে আনিসা সেদিকে তাকালো। খাবারের দিকে তাকিয়ে কিছু বলল নয়। কদিন ধরে ব্রেকফাস্ট তো নিচে গিয়ে করে, তবে আজ? হঠাৎ আনিসা খেয়াল করল সিমি তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে কি কিছু জানে? বিষয়টা তার কেমন লাগল। এগিয়ে গেল সিমির দিকে, হাতে ধরে জিজ্ঞেস করল, তুমি এভাবে হাসছ কেন সিমি আপু? সিমি কোনো জবাব দেয় না। ঠোঁট টিপে সে হেসেই যায়। আনিসা আবার জিজ্ঞেস করে, কিছুই উত্তর আসে না। এবার আনিসা রেগে যায়। বিরক্ত নিয়ে বলে, সিমি আপু হেসো না, আমি খুব চিন্তায় আছি। কেন? কি হলো? আমি না। কি? আমি না, কাল মদ খেয়েছিলাম। আনিসার মুখে তখন ভয় আর চিন্তা উপছে পড়া। এক হাতের নখ দিয়ে অন্য হাতের নখ কুটছিল তখন। আনিসার এমন অবস্থা থেকে সিমি হিহি করে হেসে উঠল। সিমির এমন উচ্চস্বরে হাসি দেখে আনিসার ভেতরে আরও কেমন লাগল। খুব বাজে কিছু করে ফেলেছিল কি সে? ভয় ভয় অবস্থায় আনিসা আবার বলে, উফ সিমি আপু, হাসি থামিয়ে বলো, আর ভালো লাগছে না। সিমি হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে। একটু পর হাসি থামিয়ে আনিসার কাছে যায়। গলার কণ্ঠ নিচে নামিয়ে জানায়, কাল পাতলা শার্ট আর বিকিনি ছাড়া গায়ে কিছু ছিল তোমার? এমন উদ্ভট এক কথায় আনিসার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। উচ্চস্বরে বলল, কি? সিমি আবার হেসে হেসে বলল, জি। কাল তুমি ড্রিঙ্ক করেছ তা আমরা জানতাম না। তারপর স্যার? স্যার মানে? আনিসার ভেতর হাকুবাকু করতে থাকে। না জানি মাতাল হয়ে কি করেছিল সে। ভয় আর অস্থিরতা ক্রমাগত বেড়েই চলছে। আমি বা কেউ জানতামই না তুমি ড্রিঙ্ক করেছ। স্যার বাড়িতে আসার অনেকক্ষণ পর নিচে গিয়ে আমাকে জানালো তোমায় ঠিক করতে। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, পড়ে এসে দেখি। আনিসা অস্থির হয়ে এগিয়ে আসে সিমির দিকে। মস্তিষ্ক উত্তেজিত হয়ে গিয়েছে তার। দুই হাত ধরে সিমির হাত আঁকড়ে ধরে বিহল দৃষ্টি দিয়ে জানতে চায়, কি কি দেখেছিলে সিমি আপু? সিমি তখন দুষ্টুমির হাসি দিয়ে বলে, আমি দেখতে পেলাম ঘরের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছ, সাথে নিজেরও। মা মানে? মানে এসে দেখি তুমি স্যারের সব কাপড় চোপড় লণ্ডভণ্ড করে দিয়েছ। ঘরের কোনো হালই ছিল না। এদিক ওদিক ছড়িয়ে ছিল স্যারের কাপড়। তুমিও খুব একটা ভালো অবস্থায় ছিলে না। একটা শার্ট গায়ে ছিল, তাও অনেকটা উঁচু। আমি তো ভাবছি স্যার। কি কি বলছো এসব? আমার যা মনে হলো তাই বললাম। সিমি আপু, আমি উনার সাথে কিছু কি? সিমি ঠোঁট টিপে জবাব দেয়, সেটা আমি কি করে বলবো বলতো তো? আমি কি আর এসে দেখেছি বলো? আনিসা আরও চিন্তিত ও বিচলিত হয়ে পড়ে।
সিমি আবার বলে, তবে স্যার কিন্তু তোমাকে ওই অবস্থায় দেখেছে। কি? স্যারই তো আমাকে বলল তোমার কাছে এসে তোমায় ঠিক করতে। তার মানে? আনিসার হাত কচলানো আরো বেড়ে গেল। ভেতরের উত্তেজনা বাড়ল। তার মানে আমাকে উনি ওভাবে? ছি ছি, এটা কি করলাম আমি? আমি কি উনার পিঠে কামড় দিয়েছি? হায় আল্লাহ! আরও কিছু করেছিলাম কি? আল্লাহ আল্লাহ গো! ছি, কি লজ্জার ব্যাপার! আমাকে কি নাউনি ওমন রূপে? এখন কি করে মুখ দেখাবো আমি উনার সামনে? কি করে? ছি! শ্রেয়ান আরও কিছুক্ষণ পর রুমে আসে। আনিসা তখন ঘরে পায়চারি করছিল। হঠাৎ শ্রেয়ানের সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে গিয়ে পড়ে। রাগে শ্রেয়ান কিরমির করে বলে, হোয়াট দা? এটা কি তোমার হাঁটার জায়গা? আনিসা বিব্রত বোধ করতে থাকে। লজ্জায় মাথা নুয়ে আনে আনিসা। কোনোভাবেই শ্রেয়ানের দিকে তাকাতে পারছে না। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে তার। শ্রেয়ান আবার বলল, বড্ড বেশি বেড়ে গেছ। পরিণাম কিন্তু? কথাটা শেষ না করে শ্রেয়ান আনিসাকে টপকিয়ে আলমারির কাছে যায়। টি শার্ট পাল্টে হালকা পেস্ট কালারের একটা শার্ট গায়ে দিয়ে ল্যাপটপ আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। আনিসা সারাদিন অস্বস্তিতে কাটায়। আগের দুঃখ কষ্ট অস্থিরতার সাথে নতুন এক বিচলতা যোগ হয়। সারাদিন ভেবেছে তাকে ওমন অবস্থায় ওই লোকটা দেখেছে। কি করেছে না করেছে বা সে নিজেই কিছু করছে কি না তাও তার জানা নেই। উত্তেজনা ভেতরে কাজ করলেও এখন তার বিরক্ত লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বিরক্ত মাখা মুখ নিয়ে। কাল রাতে বাজে কিছু হয়েছে কি না তা জানার জন্যে সে অস্থির হয়ে উঠেছে। দুপুরে সিমি আনিসার কাছে খাবার নিয়ে আসে। শ্রেয়ান নাকি বারণ করে দিয়েছে আনিসার নিচে নামা। সে বাড়িতে না থাকলে আনিসা কোনোভাবেই যেন নিচে না নামতে পারে। রাতে শ্রেয়ান বাড়ি ফিরল। খুব ক্লান্ত লাগছিল তাকে। আজ অফিসে এত কাজ ছিল যে আনিসার খোঁজ নেওয়া বা সিসি ক্যামেরায় নজর রাখা কিছুই হয়নি। ক্লান্ত মুখে এগিয়ে যায় ঘরে। ভেতরে ঢুকতেই আনিসার সাথে ধাক্কা খায়। আনিসা অস্বস্তিতে পায়চারি করছিল। ফলে দুজনের ঘর্ষণ হয়। রাগে শ্রেয়ান বলল, দেখে হাঁটতে পারো না? ননসেন্স একটা। রাস্তা থেকে সরো। আনিসা তাড়াতাড়ি করে মাথা নিচু করে সরে দাঁড়ায়। মুখ দিয়ে যেমন কথা আসছে না তাকাতেও পারছে না। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। এত গায়ে পড়ছ কেন? বারবার ধাক্কা খেতে হয়? বিরক্তকর। আনিসা কিছু না বলে ব্যালকনিতে চলে যায়। শ্রেয়ান ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সার্ভেন্টকে বলে কফি দিয়ে যেতে। তারপর ল্যাপটপ নিয়ে বসে। ওদিকে আনিসা অস্থির হয়ে গিয়েছে কি হয়েছিল জানার জন্যে। স্থির কোনোভাবেই থাকতে পারছে না সে। নিজের বিরুদ্ধে এখন তার যেতেই হবে। অজ্ঞাত এগিয়ে গেল শ্রেয়ানের দিকে। শ্রেয়ান তখন কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। আনিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, শুনছে। একটু কথা ছিল। কিসের কথা? কি হলো? আপনি আমার সাথে কাল কি করেছেন? খুব তাড়াতাড়ি বলে ফেলল আনিসা। বলেই এদিক ওদিক তাকাতে থাকে। শ্রেয়ান ল্যাপটপ রেখে আনিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ কোনো কথাই হয় না। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আনিসার শ্রেয়ানের দিকে তাকাল। দেখতে পেল শ্রেয়ান কপালে ভাঁজ তুলে তার দিকেই তাকিয়ে রয়েছে। আনিসা ইতস্তত বোধ করতে শুরু করে। আমতা আমতা করে বলে, না মানে কালা আমি? কাল আমি? তুমি কি? আমি কাল কিছু করেছিলাম আপনার সাথে? এক নাগারে বলে দিয়ে আনিসা দম নিল। শ্রেয়ান কপাল আরো ভাঁজ করে তাকালো তার দিকে।
আনিসাকে বেশ উস্খুস্কো দেখাচ্ছে। শ্রেয়ান বুঝতে পারছে আনিসার কিছু মনে নেই। আনিসাকে এভাবে বিব্রত আর অস্বস্তিতে থাকতে দেখে তার ভালো লাগছে। তার মানে আনিসা মন থেকে শান্তি পাচ্ছে না। শ্রেয়ান একটু বাঁকা হাসল। ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়াল। এগিয়ে গেল আনিসার কাছে। শ্রেয়ানকে এভাবে এগিয়ে আসতে দেখে আনিসার খুবই ভয় হল। শ্রেয়ানের দিকে তাকিয়ে 2 পা পিছিয়ে গেল। আরে আরে পিছিয়ে যাচ্ছ কেন? আমি তোমায় ঢেকেছিলাম বলো। তুমিই তো এগিয়ে এলে জানবে বলে। কাল তুমি কি করেছিলে জানবে না? আমি জানবে তো। আনিসা ভয়ে দৌড়ে ব্যালকনিতে চলে যেতে চাইলে শ্রেয়ান তার হাত ধরে নেয়। ঘুরিয়ে আনিসার হাত পেছনে নিয়ে ঠেকায়। যন্ত্রণায় আনিসা আহহ করে ওঠে। লাগছে আমার। ও লাগছে বুঝি? আহহ। এখন আরো বেশি লাগল? আনিসা নীরবে মুখ কালো করে আনল। শ্রেয়ান তখন আনিসাকে ঘুরিয়ে কোমর টেনে কাছে আনে। আনিসা বিরক্তিতে মুখ পাশ ফিরিয়ে নেয়। জানবে না কাল কি করেছিলে তুমি? কি হলো হানি জানবে না? আরে এদিকে মুখ ফিরিয়ে রাখলে চলবে কি করে? বলতে বলতে শ্রেয়ান 2 আঙ্গুল দিয়ে আনিসার মুখ চেপে ধরে নিজের দিকে ফিরাল। আনিসা ব্যথায় কষ্টে মুখ বিবর্ণ করল। কাল কি করেছিলে তুমি জানো? কাল তুমি আমায় লিপকিস করেছিল। আনিসা কিছু বলে না কিন্তু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে শ্রেয়ানের দিকে। ভাবতে থাকে নিলজ্জের মতো এই লোকটা কি বলছে এসব? কি করে করেছিলে দেখবে? আনিসা এবার বিস্মিত হয়। ভয়ে বুক ধড়াক করে ওঠে। কাল কি করেছিল মনে নেই। জানতে এসেছে বলে। শ্রেয়ান আনিসার পিছনের চুল মুঠিতে নিয়ে আসে। আনিসা ব্যথা পায়। শ্রেয়ান আনিসার ঠোঁটে নিজের রাগ প্রকাশ করে। আনিসা এবার কেঁদেই দেয়। এসব থেকে কি তার আদৌ মুক্তি নেই? এমন জীবন কেন তাকে পেতে হল? শ্রেয়ান ছেড়ে দেয় আনিসাকে। শুধু এটাই নয়, আরও। কাল কি পড়েছিলে ভাবো তো। একটা ছেলে ওভাবে কোনো একটা মেয়েকে দেখতে পেলে ঠিক থাকতে পারে বলো তুমি? কিসি নয় আমি তোমার সাথে। আনিসার দিকে তাকিয়ে শ্রেয়ান শয়তানি হাসি দিল, যার মানে খুব বাজে। আনিসা এবার কাঁদতে লাগল। চোখের পাতা তার নিবু। দৃষ্টিতে প্রাণ নেই। কেমন নিস্তেজ। অজানা ভয়ে সে ধপ করে বসে পড়ল। শ্রেয়ান মিথ্যে বলে আনিসার মনে সাংঘাতিক এক ভয় আর গুমরে মরার বিষ ঢুকিয়ে দিল, যা আনিসাকে একটু একটু করে ক্ষণে ক্ষণে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। সে তার সাথে কি খারাপ করেছিল ভাববে, কষ্ট পাবে, অশান্তিতে থাকবে, যার ফলে প্রতিটা মুহূর্ত আনিসার বিষ লাগবে। বাঁকা হেসে শ্রেয়ান নিজের ল্যাপটপ নিয়ে ঘরে থেকে বের হয়ে যায়। শ্রেয়ানের সেদিনের ইচ্ছাটা পূরণ হয়। সেদিনের পর থেকে আনিসা আরও পাথর হয়ে যায়। একদম বোবা কালা নিস্তেজ। দেখলে মৃত মনে হয়। তাকিয়ে থাকলে এক ধ্যানে তাকিয়ে থাকে, চোখের পাতা ফেলে না। শরীর আগের থেকে একটু শুকিয়েছে, তবে তেমন বোঝা যায় না। মুখটা পাণ্ডুর দেখায়। চোখের নিচে কেমন কালো দাগ পড়েছে এমন লাগে। সিমি আনিসার মুখের দিকে তাকায় না। বড্ড কষ্ট হয় মেয়েটাকে এভাবে দেখে। কেনই বা তাদের স্যার এমন করে একটা মেয়েকে রেখেছে তা কারো জানা নেই। তার কাছে এমন করে একটা মেয়ে আছে তা এই বাড়ির মানুষ ছাড়া কেউ জানে না, কেউ না। কোনো কাজ ছাড়া কেনই বা একটা মেয়েকে নিজের ঘরে আটকে রাখবে মানুষ? বুঝে পায় না সিমি। আনিসার দিন সময় প্রতিটা মুহূর্ত বিষের মতো লাগতে শুরু করেছে। না পারে মরে যেতে, না পারে এখান থেকে যেতে, না পারে নিজের কিছু করতে। লোকটা সব দিক থেকেই তাকে একদম বেঁধে ফেলেছে।
আনিসা বুঝে গিয়েছে তার শেষ দিন হয়তো এই ঘরেই কাটবে। লোকটা হয়তো এভাবেই তাকে একটু একটু করে প্রতিদিন মৃত্যু দিবে। আনিসা আজ বড্ড ক্লান্ত, হাঁপিয়ে গিয়েছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ভেতরে যে কি কষ্টের পাহাড় জমেছে তা বোঝানোর মতো না। না সহ্য করা যায়, আর না কষ্ট কমানো যায়। কাঁদতে কাঁদতে মনে হয় তার চোখের পানিও শুকিয়ে গিয়েছে। আনিসা যেন একদমই মৃত। আজ কতদিন বা কয় মাস ধরে এখানে এই ঘরে এই লোকটার সাথে থাকতে হচ্ছে তা তার জানা নেই। হতে পারে লোকটা তার সাথে বাজে কিছু করে না, যাকে সোজা কথায় শারীরিক সম্পর্ক বলা হয়। না, লোকটার সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই। তবে লোকটা রাগে কখনো কখনো তার ঠোঁট চেপে ধরে, চুলের মুঠি শক্ত করে হাতে পেঁচিয়ে নেয়, যখন তখন হাত শক্ত করে চেপে ধরে ব্যথা দেয়। রাতে এক বিছানাতেই শুতে হয়। এটা যে আনিসার কাছে হেমলোক বিষের চেয়েও বিষাক্ত তা কাউকে বুঝাতে পারে না সে। নীরবে মুখ বুজে মেনে নিতে হয়, তা ছাড়া কিছুই করার নেই তার। কিন্তু আনিসা আজও জানে না কেন এভাবে তাকে তিলে তিলে কষ্ট দেওয়া হচ্ছে, কেন একটু একটু করে তার প্রাণটা বের করছে, কেনই বা তাকে একেবারে শেষ করে এই যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে না। প্রতিদিন আনিসা ভাবে কিন্তু উত্তর পায় না, বরাবরের মতো চুপ করেই থাকে। আজকাল জীবনের প্রতিই বিষ নেমে এসেছে তার। শ্রেয়ান আজ তাড়াতাড়ি চলে এসেছে বাসায়। অফিসের কাজ ভালো লাগছিল না, মাথার ভেতর খুব চিন্তা। আজকাল তার কেমন একটা বিরক্ত বোধ কাজ করে। আনিসার দিকে আগের মতো নজর রাখতে তার মন চায় না, কেমন দম বন্ধ লাগে। আনিসার দিকে তাকালে ভেতরে অদ্ভুত কিছু ছুটে যায়। ওর ওই বিষাদ মাখা মুখটা তাকে ফাঁপিয়ে তুলে। ওর চুপচাপ মুখ নিস্তেজতা আজকাল কেমন অস্থির করে তুলে তাকে। আনিসাকে শাস্তি দিতে চায়, কিন্তু তবুও আনিসাকে ওমন মৃত দেখতেও তার দম বন্ধ লাগে। অফিসে কাজের ফাঁকে কিংবা হুট করে কোনো সময় সেদিন আনিসার হাসি মাখা মুখটা মনে পড়ে যায় তার। ওর বোকামি, নেশার ঘোরে করে দুষ্টুমিগুলি হুটহাট তাকে বিব্রত করে দেয়। দম বন্ধ লাগে তার। কেন এমন হচ্ছে তার সাথে? কিসের টান? মনে কিসের উতালপাতাল ঢেউ? কিসের? কোনো উত্তর পায় না শ্রেয়ান। নিচে বসে আছে দুজন। সিমিকে বলে আনিসাকে নিচে পাঠানো হয়েছে, নাস্তা করবে। আনিসার শরীর আজকাল বড্ড খারাপ যায়। মন ভালো না থাকলে শরীর শত কিছু করেও ভালো রাখা যায় না। আনিসার হয়েছে তেমন অবস্থা। এক সোফায় বসে আছে দুজন, মাঝে দূরত্ব অনেকটা। টিভি চলছে। সচরাচর শ্রেয়ান টিভি ছাড়ে না, আজ ছেড়েছে বলে সিমির সাথে অনেক সার্ভেন্ট অবাক হয়। কফি পকড়ার সাথে আরও অনেক খাবার রয়েছে টেবিলে, কিন্তু আনিসা কিছুই নিচ্ছে না, চুপ করে বসে আছে। কি দেখছে বোধ হয় নিজেও জানে না। বরফের মতো জমে বসে আছে। মনে হচ্ছে যেন কোনো একটা কাঠের পুতুল বসে আছে তার সাথে। চোখের পাতা নড়ছেও না। শ্রেয়ানের ভালো লাগলো না এসব দেখতে। মুখ ঘুরিয়ে এসে টিভিতে তাকালো। একটা নিউজের চ্যানেল অন করল। খবরে সুন্দর একটা মহিলা সুন্দর মিষ্টি সুরে করে কথা বলছে। তবে যে নিউজটা বলছে সেটা মোটেও সুন্দর কিংবা মিষ্টি নয়, বরং ভয়ঙ্কর। দিন দুপুরে খুন। কে করেছে কেউ জানে না। খুনি কে তা কেউ বলতে পারছে না। না কেউ দেখেছে আর না কেউ জানে কি করে হলো এই খুন। তবে যে করেছে সে খুবই ভয়ঙ্কর, কারণ খুন করার কয়দা ছিল ভিন্ন। না গুলি করেছে না আর ছুরি দিয়ে আঘাত করেছে। ভিকটিমের নাম ইমন। ইমন খান।
বয়স 30, সেই বয়সে তাকে কে খুন করতে পারে তার ধারণা করতে পারছে না কেউ। ইমন খানকে শহর থেকে অনেক দূরের এক বাড়িতে পাওয়া যায়। বাগান বাড়িতে বন্ধু নিয়ে পার্টি করতে গিয়েছিলেন তিনি। ওখানেই তার লাশ পাওয়া যায় নৃশংস অবস্থায়। ইমন খানের গলায় ধারালো সূচের মাঝে বিষ প্রয়োগ করেছিল খুনি। এক জায়গায় নয় বরং সারা গলায় সেই সূচ ফুটানো হয়। নীল হয়ে আছে ইমন খানের সারা গলা। ধারণা করা হয় গলায় সূচ ফুটানোর আগেই খুনি ইমন খানের 2 হাত থেতলে দিয়েছিল। হাতের কোনো অবস্থা বোঝা যাচ্ছে না। খুনি ইমন খানের লিঙ্গ কেটে দেওয়ার সাথে সাথে বুক চিরে হৃৎপিণ্ড বাহির করে সেখানেই ফেলে গেছে। এমন লোমহর্ষক খুনের কথা গায়ে কাটা লাগিয়ে দেয়। জানা যায় তার বন্ধুরা এখনও অজ্ঞান হয়ে ওখানেই পড়ে আছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি নৃশংস হৃদয়হীন খুনির খোঁজ পাওয়া যাবে। গায়ে কাটা দেওয়া সেই খবর শুনে আনিসা অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে থাকে। শরীর অনবরত কাঁপছে। কি পাষাণ খুনি! এভাবে একটা লোক আরেকটা লোককে। আনিসা আর কিছু ভাবতে পারে না। কাপা শরীর নিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান টিভি বন্ধ করে কফির মগে চুমুক দেয়। সাথে ঠোঁটের কোণায় অদ্ভুত একটা বাঁকা হাসি, যা আনিসাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। আনিসা যা বুঝার বুঝে নেয়। শ্রেয়ানের দিকে তাকিয়ে ভাবতে থাকে খুনটা এই লোকটাই করেছে। এই লোকটাই করেছে। কিন্তু এত খুন করছে কেন সে? কি কারণ? কেন এমন নৃশংসভাবে খুন করে চলছে লোকটা? কিসের রাগ? এমন অদ্ভুত কেন উনি? এত রহস্যময় কেন শ্রেয়ান? আনিসা ঘুম থেকে ওঠার পর অস্বস্তিতে পড়ে যায়। খুব বিরক্তবোধ করছে। অস্থিরতা তাকে শান্তি দিচ্ছে না। একবার ওয়াশরুমে যাচ্ছে তো আবার ঘরে আসছে। এদিকে ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল শ্রেয়ান। চুল পরিমাণ নড়ছেও না। বিরক্ত চোখে সে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। আজ শ্রেয়ানের প্রতি রাগ বেশি উঠছে তার। অন্য কারণে নয়, শুধু ঘরে বসে আছে এই কারণে। আনিসা নীরবে দাঁত কিরিমিরি করে চলছে। আজ শ্রেয়ান একটু টায়ার্ড। হয়তো অফিস যাওয়ার মুড নেই। কারণ ছাদ থেকে জিম করে আসার পর ফ্রেশ হয়েই এখানে বসে আছে। আনিসার আর স্বস্তি হয় না। আবার ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে দাঁড়িয়ে আনিসা রাগে ফুঁসতে থাকে। এই লোকটা কি আমাকে এক বিন্দু শান্তি দিবে না বলে পণ করেছে? কিন্তু এখন আমি তো উনাকে বলিনি আমার পিরিয়ড হয়েছে তো। এভাবে খাম্বার মতো বসে সং দেখাচ্ছে কেন আল্লাহ? কি করব আমি? আল্লাহ আমাকে নিয়ে যেতে পারো না? এভাবে কেন বাঁচিয়ে রেখেছ তুমি? কি করব আমি? আগে তো সিমি আপুকে বললেই প্যাড এনে দিত। কিন্তু আজ দুদিন সে ছুটিতে। কি করব আমি? অন্য কাউকে বলবো? তাছাড়া আর কি করার আছে? কিন্তু এই রাক্ষস সাহেব তো নড়ছেই না। উনি না থাকলে তো কোনো না কোনোভাবে কাউকে কিছু বলতে পারতাম। কিন্তু এখন উনি কি আমাকে কারোর সাথে কথা বলতে দিবে? হায় আল্লাহ, কি করব আমি? দয়া করে কিছু একটা করো আল্লাহ। আনিসা বের হয়ে আসে। শ্রেয়ান শক্ত চোখ মুখে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে কি? বারবার ওয়াশরুম আর ঘর করছো? ওয়াশরুমে এতবার যাচ্ছ আসছো কেন? এনিথিং রং? আনিসা জবাব দেয় না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উদ্বিগ্ন লাগছে আনিসাকে। শ্রেয়ান রুজগল এক করে নিল। আবার প্রশ্ন করল, কি হলো? আমি বলো। আমি একটু নিচে যাব। হোয়াই? চুপ কেন? আনিসা চুল ঠিক করে আমতা আমতা করে বলে, এমনি। কোনো দরকার না থাকলে যেতে হবে না। কোনো সমস্যা হলে জানাও। আনিসা রাগে আরো কিরকির করতে থাকে।
মনে মনে শ্রেয়ানকে বকতে লাগে। শ্রেয়ান আবার জিজ্ঞেস করে, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো আনিসা। আনিসা রাগে দপদপ করে জোরে জোরে বলল, কি বলবো আমি? আমার পিরিয়ড হয়েছে, এটা আপনাকে গলা ফাটিয়ে বলবো? আমাকে কি এক বিন্দু শান্তি দিবেন না বলে ঠিক করেই নিয়েছেন? বিশ্বাস করেন, আপনার মতো এমন পাষাণ মানুষ আমি আর একটাও দেখিনি। যখন দেখছেনই আমি বারবার ওয়াশরুমে যাচ্ছি, একবার নিচে যেতে চাইছি, তবুও আপনি সুন্দর করে না করে দিলেন। কি মনে করেন কি আমায়? মানুষ মনে হয় না আমাকে? আপনার সামনে একটা মেয়ে এত কষ্ট পায়, সত্যি আপনার একটু মায়া হয় না? সত্যি কি হয় না? হায় পাষাণ মানুষ আপনি! কষ্ট হবেই কি করে? যে মানুষ এতগুলি খুন করতে পারে, নৃশংসভাবে খুন করে হৃদপিণ্ড বের করে ফেলে আসতে পারে, তার তো হৃদয় থাকতে পারে না। মনে যদি কাউকে ঢুকানো যেত তবে বিশ্বাস করুন আমি আপনায় ঢুকাতাম। দেখতাম মনে মনে আমি প্রতিটা দিন কতবার নিজের মৃত্যু চাই। রাগে আনিসার চোখ লাল হয়ে আসছে। শ্রেয়ান বুঝতে পারছে আনিসা প্রচণ্ড রাগ থেকে এসব কথা বলছে। শ্রেয়ান আনিসার দিকে তাকালে দেখতে পায় আনিসা একটু কাঁপছেও। কথার মাঝে টুপ করে আনিসার গাল বেয়ে চোখের পানি গড়িয়ে যায়। শ্রেয়ান আর কিছু বলে না, আনিসাকে এগিয়ে যায় তার দিকে। মুখের শক্ত ভাব বজায় রেখে আনিসার কাছে যায়। বুড়ো আঙুল দিয়ে আনিসার চোখের পানিটা মুছে দেয়। তারপর চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। আনিসা একা ঘরে বিছানার উপর বসে কাঁদতে থাকে। আজ কাঁদতে মন চাইছে, কেন যেন চিৎকার করে কাঁদতে মন চাইছে। খানিক জোরে শব্দ করেই আনিসা কাঁদছে। একটু পর শ্রেয়ান ফিরে আসে, হাতে একটা প্যাকেট। শ্রেয়ান আসছে দেখে আনিসা চোখের পানি মুছে নেয়। তবুও সে গুলি অবাধ্যের মতো পড়ছে। শ্রেয়ান এগিয়ে দেয় প্যাকেট আনিসার দিকে। সেটা আনিসার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় রুম থেকে। আনিসা চোখের পানি মুছে প্যাকেট খুলে কতগুলি প্যাড দেখতে পায়। আনিসা খুব অবাকই হয়, লোকটা বড়ই অদ্ভুত। আনিসার আবার ওয়াশরুমে চলে যায়। স্যার আসবো? হুম, কাম। স্যার। বল। বলবো? বলি? তুই কি বলবি নাকি? বকা দিবেন না তো, বল। অফিসে বসে মনোযোগ দিয়ে কাজ করছিল শ্রেয়ান, আর শাওনের সাথে কথা বলছিল। স্যার, আমি মানুষটা কেমন? শ্রেয়ান কাজ রেখে তার দিকে তাকায়। শ্রেয়ানের দৃষ্টি বুঝে শাওন আগে বলল, আগেই বলে রাখছি বকা দিবেন না। আর কিছু? আমি দেখতে কেমন? খুব হ্যান্ডসাম। তাহলে মেয়ে পটে না কেন স্যার? স্যার, আমি কথা বলছি। স্যার, আমি মিঙ্গেল হতে চাই। শ্রেয়ান তাকালো তার দিকে। শাওন আমতা আমতা করে বলল, মানে স্যার, আর একা একা ভালো লাগে না। আমি আর সিঙ্গেল থাকতে চাই না। তোর কথা শেষ? না, আরও আছে। তাড়াতাড়ি বলে যা, আমি কাজ করছি। আমার কথাটা আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, যে আমি মিঙ্গেল হতে চাই। তো হয়ে নে। তার জন্যে তো মেয়ে চাই, খুঁজে নে। আমি যদি পারতাম তবে এত বছর অপেক্ষা করতাম। আপনি একটু কিছু করেন না। মেয়ে নিয়ে আসিস, আমি নিজের তোর বিয়ে দিব। এখন যা কাজ আছে। শাওন বিড়বিড় করল, কিসের মাঝে কি? আমি কি বললাম আর উনি কি উত্তর দিল? তবে জোরে বলল, কিন্তু স্যার। শাওন। সে আর কিছু বলে না। শাওন বসা থেকে উঠে দাঁড়ায়। অসহায় ও অসন্তুষ্ট নয়নে তাকায় শ্রেয়ানের দিকে। মনে মনে বলতে থাকে, স্যার আমার কথা না শুনে সবসময় কাজ করে। তাতে আমার কি? আমি তো এখনো সিঙ্গেল। দূর, আর ভাল্লাগে না। শাওন হনহন করে রুম থেকে বের হয়ে যায়।
শ্রেয়ান মুখ তুলে তাকিয়ে থাকে। শাওনের পাগলামিগুলি তার অসময়ের মন ভালো করার খোরাক। রাগে ফুসফুস করে শাওন অফিস থেকে বের হয়। আনমনে যাচ্ছে আর বিড়বিড় করছে নিজের সিঙ্গেল জীবনের কষ্টের কথা ভেবে। স্যার, আমার কষ্টটা বুঝেই না। একা থাকতে যে আমি কষ্ট পাই। রাতে আমার ভয় লাগে। বউ থাকলে তো জড়িয়ে ধরে শুতে পারতাম, কিন্তু বউ তো দূর। একটা গার্লফ্রেন্ড থাকলেও তো রাতে লুকিয়ে গিয়ে দেখা করে একটু জড়িয়ে ধরতে পারতাম। কিন্তু বাল কিছুই হয় না আমার দ্বারা। কিছু পারি না আমি। গর্দভ আমি, মহা গর্দভ। দূর, এই মিঙ্গেল করতে করতে আমি আরো ডিপ্রেশনে পড়ে যাই। না জানি কোনো দিন হার্ট অ্যাটাক করে অকালে মরে যাই। নিজেই নিজের সাথে এসব বলতে বলতে আচমকা শাওন ধাক্কা খায়। বিরক্ত এখন রাগে রূপান্তর হয় তার। তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে। হাত থেকে তার বই পড়ে গিয়েছে নিচে। হুঁশ হারিয়ে শাওন বলতে থাকে, এই ছেড়ি রাস্তায় দেখে হাঁটতে পারিস না? এখন আমার যদি কিছু হয়ে যেত? কারো কাছে দাম নাই আমার। তোর কাছে কি মানুষ বলেও মনে হয় না? আমি যদি মরে যেতাম এখন, তবে মিঙ্গেল কি কইরা হতাম বলতো? মেয়েটা তাকিয়ে সামনের লোকটাকে দেখে। দেখতে বেশ লম্বা, ফর্সা, গালে কি সুন্দর ছোট ছোট দাড়ি। ভি গলার বড়াহাতা গেঞ্জি কনুই পর্যন্ত তুলে রাখা। চুলগুলিও বেশ বড়। চোখের এসে পড়ছে কিছু চুল। মুখে রাগ আর বিরক্তের ছাপ। মেয়েটা মুচকি হেসে নিচে বসল। বিড়বিড় করে বলল, এমন করলে সারা জীবনেও মিঙ্গেল হতে হবে না, সেই সিঙ্গেলই থাকতে হবে। মেয়েটা নিচে বসল বই তুলতে। শাওনের কানে সেই বিড়বিড় করে বলা কথা ঢুকল। চকিত হল সে। নিজের জামকালো ঠোঁটের মাঝে হাসি ফুটিয়ে এনে ধপ করে সেও নিচে বসে পড়ল। বই তুলে দিতে দিতে শাওন মেয়েটার দিকে তাকাল। কি মিষ্টি চেহারা, কি সুন্দর মুচকি মুচকি হাসছে, কি লম্বা স্ট্যাট চুল। শাওনের মুখে হাসি ফুটে ওঠে। শ্রেয়ানের সাথে থাকতে থাকতে তার রাগটাও হয়তো বেড়ে যাচ্ছে। সব ভুলে শাওন বেহায়ার মতো হেসে বলল, সরি, আসলে আমি। বাদ দাও, কি নাম তোমার? মুচকি হেসে মেয়েটা জবাব দেয়, আপনায় কেন বলবো? তোমার নাম্বারটা দেওয়া যাবে? মেয়েটা তাকিয়ে মুচকি হাসে। শাওন নিচে পড়ে যাওয়া বইগুলি তুলে দেয়। মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে, যেখানে নাম বলছি না সেখানে নাম্বার দিব কোনো দুঃখে? শাওন এখন কি বলবে বুঝতে পারছে না। এই তার এক দোষ। সারাদিন মিঙ্গেল করে, অথচ কোনো একটা মেয়ের সামনে গিয়ে ঠিক কি বলবে তাই ভেবে পায় না। শাওন মাথা চুলকাতে থাকে। মেয়েটা মুচকি হেসে যাওয়ার জন্যে পা বাড়ায়। শাওন তাড়াতাড়ি পথ আটকে বলে, শুনে তো যাও। কিছু বলবেন? না মানে তুমি কোথায় থাকো সেটা তো অন্তত। কেন, কোনো দরকার? হ্যাঁ। কি দরকার? কি দরকার? কি দরকার আসলে? শাওনের মুখ দেখে মেয়েটা পাশ ফিরে হাসে। তারপর তাকিয়ে বলল, এখান থেকে কিছুটা দূরে একটা কোচিং সেন্টার দেখতে পাচ্ছেন না? আমি ওখানেই পড়ি। শাওনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটা মুচকি হাসি দিতে দিতে চলে গেল। দিন যাচ্ছে তার নিজস্ব গতিতে। পার হচ্ছে সময়। কিন্তু আনিসা এখনো থমকে আছে। তার সব কিছু আটকে আছে একটা চক্রে। চক্র থেমে আছে আর সেও। শুধু সময় থেমে নেই। দিনের পর মাস আসছে। আনিসা আজ জানালার কাছে দাঁড়িয়ে আছে। বড্ড ফাঁকা লাগছে আজ। আজ বুকের ভেতর চিন ব্যথা লাগছে। নতুন একটা সকাল। প্রতি বছর এ দিনটায় সে কত কিছু চাইতো, আল্লাহর কাছে কত আনন্দ করত। কিন্তু আজকের সকালটা কত নিস্তব্ধ সব।
কোনো প্রাণের হাওয়া নেই। আনিসা এখন একটা ধোঁয়াশা কুণ্ডলীর মাঝে পড়ে আছে। সিমি যখন খাবার নিয়ে ঘরে আসে তখনও আনিসা ওভাবেই দাঁড়িয়েছিল। সিমি ডাকল, খেতে আসো। আনিসা। তার কোনো শব্দ পাওয়া যায় না। সিমি এগিয়ে যায়। আনিসার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে কি হয়েছে। আনিসা জবাব দেয় না। সিমি আবার বলে, কিছু হয়েছে কি? আনিসা কিছুই বলে না। দুই চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়ে। আনিসাকে এমন করে চোখের পানি ফেলতে দেখে বুকটা চিপা দিয়ে উঠে সিমির। অস্থির হয়ে জিজ্ঞেস করে, বলো না কি হয়েছে। আনিসা একটু চুপ থাকল। তারপর আবার জানালার দিকে মুখ ফিরিয়ে নিয়ে লম্বা নিঃশ্বাস ফেলে। সিমি অস্থির হয়ে যায়। আনিসাকে জিজ্ঞেস করে, বলো না আনিসা কি হয়েছে। বলবে না? আমার কষ্ট লাগছে। আনিসা পানি ভর্তি চোখ নিয়ে সিমির দিকে ফিরে তাকায়। মুখে জোরপূর্বক মেকি হাসি তুলে এনে পানিতে চিকচিক করা চোখ নিয়ে বলে, আজ আমার জন্মদিন ছিল সিমি আপু। এই দিনে মামুনি আর চাচ্চু আমায় খুব আনন্দে রাখত। আর বিকেলে থেমে যায় আনিসা। গলা দিয়ে কথা আসছে না তার। দম বন্ধ হয়ে আসছে। ভেতরে ফাঁপা কষ্টগুলি একটার সাথে আরেক ঘর্ষণ তুলে তার দমটাকে নিবে আসা প্রদীপে রূপান্তরিত করে দিচ্ছে। আনিসা ঢোক গিলে সিমির থেকে মুখ আড়াল করে নেয়। আনিসার চোখ দিয়ে অনবরত পানি আসছে। তবে বুকে খুব বেশি কষ্ট লাগছে তার। কিছুতেই সেই কষ্টটা সহ্য করতে পারছে না। নাক টেনে ফুপিয়ে চোখের পানি ফেলছে। আনিসার এমন কষ্ট দেখে সিমির চোখ দিয়ে পানি পড়ল। আনিসাকে নিচের বোনের মতো আদর করে সে। তার এমন কষ্ট সে সহ্য করতে পারছে না। একটু কষ্টতেই মনে হচ্ছে বুক তার জ্বলছে। না জানি এই মেয়েটার বুকে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলে। আর তার জ্বালাটাই বা কত প্রখর ও ভয়াবহ। সিমি চোখের পানি মুছে চলে যায় ঘর থেকে। আনিসা জানালার দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বুকটা জ্বলে যাচ্ছে। ওখানে এত কষ্ট জমা হয়েছে যে আর জায়গা পাচ্ছে না কষ্ট জমানের। চোখ দিয়ে গরম পানি পড়ছে শুধু। শ্বাস নিতে কষ্ট লাগছে তার। হ্যালো বলো জানটা আমার। উম্মা। এত আদিক্ষেতা দেখাবে না। আজ যদি মিট না করছো তবে। মানে জান। তুমি না আমার লক্ষ্মী সোনা, আজ হয়তো হবে না। প্লিজ সোনা, রাগ করো না। দেখা করবে না তো? করবে না? আজই ব্রেকআপ করে দিব। কাল তোমার অফিসে গিয়ে তোমাকে ব্রেকআপ করব। ওই না ধানিলঙ্কা না মানে কি বললে তুমি আমায়? কি বললে? না মানে ধানিলঙ্কা না তো আমার সোনা পাখি, ময়না পাখি, আমার বুনবুনিটা উম্মাহ। উম্মাহ। রাগ করে না। প্লিজ বুঝো, স্যার ছাড়বে না। স্যার ছাড়বে না, আমি ছাড়ব। মনে থাকে যেন কি বললাম। রাখছি। বাই। মিলা কিছু না বলে কল কেটে দিল। শাওন ফোন রেখে রাগে দাঁত কিটকিট করে। বালকি ধানিলঙ্কা রে। রিলেশনের শুরুতে কি মিষ্টি করে মুচকি করে হাসি দিত, আর এখন আমার মাথায় উঠে বাদরের মতো নাচতে থাকে। আরে ভাই, দেখালে আগেই এই রূপ দেখাতি। এখন কেন এমন রূপ? হায় কি স্বাদের মিঙ্গেল জীবন। রাগে কতক্ষণ ফুসফুস করতে থাকে শাওন। তারপর মনে করতে থাকে মিলাকে। সেদিনের পর থেকে আস্তে আস্তে তাদের ভালোবাসা হয়। মেয়েটা চায় তাকে সে সময় দিক। কিন্তু তবুও কাজ তো থাকে। না জানি আজ দেখা না করলে কি করে বসবে ভেবেই শাওন মৃদু হাসে। একটু পর শ্রেয়ান যখন এলো দেখতে পায় আনিসা ঠিকভাবে দাঁড়াতে পারছে না। শ্বাসও নিতে পারছে না তেমন করে। আনিসার মুখে বিন্দু বিন্দু ঘামও দেখতে পেল শ্রেয়ান। তাড়াতাড়ি করে এগিয়ে যায় আনিসার দিকে। আনিসার কোমর পেঁচিয়ে নিয়ে হাতের মাঝে আনে।
আনিসা তখনও দাম নিতে পারছিল না। শ্রেয়ান সময় নষ্ট না করে আনিসার ঠোঁট ফাঁক করে নিজের ঠোঁট লাগায়। নিঃশ্বাস ফেলতে লাগে আনিসার ভেতরে। এভাবেই শ্বাস দেয় অল্পক্ষণ। একটু পর আনিসা কাশতে লাগল। আনিসাকে সুন্দর করে শুইয়ে দিয়ে শ্রেয়ান পানি এগিয়ে দেয়। নিবু হয়ে আসা চোখের পলক দিয়ে শ্রেয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল সে। অল্প একটু পানি খেয়ে কাত হয়ে শুয়ে পড়ে। শ্রেয়ান আনিসার এই এড়িয়ে যাওয়া ভাবটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। গম্ভীর মুখ নিয়ে ঘর থেকে বের হয় সে। শাওন কতবার কল দিচ্ছে শ্রেয়ানকে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। এখন পর্যন্ত কতবার কল দিয়েছে সে জানে না। পায়চারি করছে আর শ্রেয়ানকে কল দিচ্ছে, কিন্তু কোনো ফায়দা হয়ে উঠছে না। বিচলতা ভাব নিয়ে শাওন পায়চারি করতে করতে বলল, আজ স্যার যদি কিছু একটা না করে তবে আমি শেষ। মিস ধানিলঙ্কা আমাকে লঙ্কা খাইয়ে একদম উড়িয়ে দিবে। তাতে আমার কি, আমি তো এখন মিঙ্গেল। শাওনের মুখের ভাব অসহায়, ভীষণভাবে বিপদে পড়ার মতো অসহায়। সিমি এসে দেখতে পায় আনিসা নিস্তেজের মতো হেলান দিয়ে আছে বিছানায়। তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সিমির কথায় আনিসা খুব চকিত হয়। নির্লিপ্ততা ভাবে তাকায় সিমির দিকে। কি হলো? উঠো। আনিসা কিছু বলে না। শুনতে পাচ্ছ না আমার কথা? রেডি হব কেন? নিচে যাওয়ার জন্যে? না, স্যার বলেছে রেডি হতে তাড়াতাড়ি। সময় 10 মিনিট। আনিসা ভ্রু কুঁচকে তাকায় সিমির দিকে। আমার কথা শুনতে পাচ্ছ তুমি? সিমির কথায় আনিসা তাচ্ছিল্যের হাসি দেয়। এই কয় মাসে এই ঘর আর ড্রয়িং রুম ছাড়া কোথাও পা পড়েনি আমার। এই বাড়ির বাহির পর্যন্ত যাওয়া হলো না আমার, আর তুমি বলছ। কথা থামিয়ে আনিসা তীব্র যন্ত্রণাময় একটা হাসি দিল। সিমি কিছুক্ষণ চুপ থেকে বলে, প্লিজ লক্ষ্মী বোন, আমার 10 মিনিট পর কি হবে আমার জানি না। তুমি আসো। সাদা জর্জেট একটা গোলজামা পরনে আনিসার। লম্বা চুলগুলি ছেড়ে রেখেছে। জোরে সিমি মুখে হালকা মেকআপ করে দিয়েছে। চোখের নিচে অল্প কাজল। ঠোঁটে কিছু দিতে চাইলেও আনিসা এবার উঠে পড়ে। ভালো লাগছে না আমার। একসময় নিজেকে এমনিতেই সজ্জিত করে রাখত, এখন মন চায় না। নিজেকে সুন্দরভাবে নিজে দেখার জন্যে সজ্জিত করতে মন সায় দেয় না আমার সিমি আপু। আনিসা মুখে স্লান হাসি তুলে। সিমি আর জোর করে না। মেয়ে এমনি আগুন সুন্দরী, তার আবার সাজ লাগে কেন? আনিসা যখন নিচে নামছিল তখন শ্রেয়ান উপরে যাওয়ার জন্যে উদ্যত হয়। সিঁড়িতে পা বাড়ানোর আগেই থমকে যায় সে। আনিসা নয়া খুর নামছে। বিষাদ কালো মুখে কি সুন্দর কারুকার্যের মতো খচিত কাজল, কালো চোখ। পরনে কি রঙহীন সাদা বস্ত্র। মুখের সাথে শরীরে শুভ্রতা দৃশ্যমান। ঠোঁটের কোনায় কি জানি কি একটা লেগে আছে। শ্রেয়ান নিশ্চল ভঙ্গিতে দেখে চলছে আনিসাকে। আনিসার মুখ ওই কালো চোখ, সাদা জামা, লম্বা চুল, লাল আভা ফুটে আসা ঠোঁটের দিকে ঘোর লাগিয়ে তাকিয়ে আছে। ভেতরের টকবক করা রক্ত হৃৎপিণ্ড দিয়ে চলাচল করছে। কই মাছের মতো যেন সেটা লাফাচ্ছে। ভেতরের অস্থির চাঞ্চল্যকর এক অনুভূতিতে নিশ্চুপ নির্লিপ্ততা হয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। আর দু চোখ আর মন মোহে মজে গেছে। শ্রেয়ান অবাক নয়নে তাকিয়ে রয়েছে সেই হুর তরণীর দিকে। আনিসা নিচে নামছে মুখে কি এক ছাপ নিয়ে। কিছুর মাঝে আনিসাকে নতুন আর মারাত্মক সুন্দরী লাগছে। শ্রেয়ানের চোখের পলক পড়ছিল না। শ্বাসরুদ্ধকর অবস্থায় সে আনিসাকে দেখছিল। আনিসা যত কাছে আসছিল তার স্পন্দন যেন তত বাড়ছিল। প্রতিটা সিঁড়ি বেয়ে যত তার দিকে নামছিল ততই যেন হৃৎপিণ্ড লাফালাফি করছিল।
আনিসা যখন শ্রেয়ানের একদম কাছে চলো এলো তখন তার বুকে ধক করে একটা আওয়াজ হলো, যেন কেউ তার বুকে আঘাত করেছে, যার আওয়াজ এখনো তার কানে ভাসছে। সিমি যখন আনিসাকে নিয়ে শ্রেয়ানকে পার করে দূরে গেল তখন সে একটা শুকনো ঢোক গিলল। সে তখন কোথায় তাকিয়েছিল তা বুঝতে পারছিল না। সামনে শুধু সেই ঘায়েলি দৃশ্যই ভেসে আসছিল। শ্রেয়ানের দৃষ্টি চঞ্চল হয়ে ওঠে, চোখ মুখ বিচলিত দেখাচ্ছিল। নিজেকে শান্ত করার চেষ্টা করে সে সিমিকে বলল, ওকে খাবারটা খাইয়ে দাও। শ্রেয়ানের চলে যাওয়ার দিকে আনিসা একবার তাকাল। এই মানুষটা এতটা অদ্ভুত কেন? উনার কাজগুলিতে এত রহস্য থাকে কেন? কিছুই বোঝা যায় না কখন কি করে। আনিসা চোখ বন্ধ করে নেয়। কষ্ট কম লাগছে কিন্তু ভেতরটা তার থেকেও জ্বলছে। দগ্ধে যাওয়া ঘায়ে খুঁচা লাগার যন্ত্রণা হচ্ছে। আনিসা সোফায় মনমরা হয়ে বসে আছে। সিমি জোর করে একটু খাইয়ে দিয়েছে। আনিসা মনে মনে ভাবছে, এই নিচে আসার জন্যে রেডি হতে বলা হয়েছে। আনিসা তাচ্ছিল্যময় হাসল। এত মাসে এই বাড়িটার বাহিরে যাওয়ারও সুযোগ হয়নি, আর এখন কি না। হঠাৎ আনিসার চোখ গেল উপরে। সাদা একটা শার্ট গায়ে দিয়ে হাতা ফোল্ড করতে করতে শ্রেয়ান নিচে নামছে। আজ চুলে হয়তো জেল দিয়েছে। আনিসা সোফায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। যতক্ষণ না নিচে নামল আনিসা তার দৃষ্টি ওখানেই রেখেছিল। হাত কনুই পর্যন্ত তুলে নেওয়ার পদ্ধতি কিংবা মুহূর্তটা আনিসার খুব আকর্ষণীয় লেগেছে। শ্রেয়ান যখন নিচে নামল তখন আনিসা তার দৃষ্টি সরিয়ে নেয়। চলো আনিসা। শ্রেয়ানের দিকে তাকায় আনিসা। চলো। নিঃশব্দে আনিসা উঠে দাঁড়াল। শ্রেয়ান এগিয়ে যাচ্ছে কিন্তু আনিসা চুপ করে ওখানেই দাঁড়িয়ে আছে। পিছনে আনিসার উপস্থিত টের না পেয়ে শ্রেয়ান দাঁড়িয়ে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে আনিসার তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। কি হলো, তোমায় আসতে বললাম তো। আনিসা চলো। আমি। চলো, দেরি হয়ে যাবে। আনিসা সাহস করে প্রশ্ন করল, কোথায় যাব? আনিসার প্রশ্ন শুনে শ্রেয়ান আনিসাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। তারপর ভালো করেই বলল, প্রশ্ন শোনা আমার তেমন ভালো লাগে না আনিসা। অকারণে তো একদমই নয়। চুপচাপ চলো। আনিসা তখনও দাঁড়িয়েছিল। শ্রেয়ান বুঝতে পারছে আনিসার অবস্থাটা। আকাশের নিচে কয় মাস পর যাবে তার হিসাব নেই। শ্রেয়ান এগিয়ে যায় আনিসার কাছে। গিয়ে তার হাতটা শক্ত করে ধরল। তারপর শ্রেয়ান হাঁটতে থাকে। আনিসা অবাকই হয়। তবে আরও বেশি অবাক হয় যখন বাড়িটা থেকে বের হয়। চোখগুলি যেন অন্ধকারে ঝাপসা হয়ে গিয়েছিল। দিনের আলোয় চোখ ধাঁধাচ্ছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। শ্রেয়ানের হেঁচকা টানে আনিসা তাকাল। চোখ মেলে আনিসা তাকিয়ে সব দেখল। আশপাশ দেখল। বাড়ির দরজার সামনে দুইটা গার্ড দাঁড়িয়ে আছে। শুধু সেখানেও নয়, বাড়ির আরও অনেক জায়গায় গার্ড রয়েছে। সবটা বাড়ি যেন গার্ড দ্বারা আবদ্ধ। আনিসা অবাক হয়ে সব দেখতে লাগল। এত সিকিউরিটি কিসের? শ্রেয়ান আনিসাকে নিয়ে একটা গাড়িতে উঠল। শ্রেয়ানের পাশে বসে আছে আনিসা। খুব অদ্ভুত লাগছে তার কাছে। আজ হঠাৎ বাসা থেকে বের করল কেন উনি? আনিসা কিছু বুঝতে পারে না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? সে চিন্তিত। ওদিকে শ্রেয়ান গাড়ি স্টার্ট দিল। দুজন নীরবে বসে আছে। নিঃশ্বাস ফেলার শব্দও হচ্ছে না। দুজনেই যান্ত্রিকের মতো বসে আছে। আর গাড়ি তার নিজ গতিতে চলছে। বাতাসের সাই শব্দ কানে ভনভন করছে। গা ছুঁয়ে শীতল করে তুলছে। গাড়ি আপন গতিতে চলছে। গাড়ি যে চালাচ্ছে সে নীরব।
সাথে যে আছে সেও নীরব, কিন্তু তার মুখে একটু শান্তির ছাপ, সবে যাওয়া ক্লান্তির ছাপ, কেমন ফুরফুরে দেখাচ্ছিল। আনিসা চুপ করে জানালার দিকে তাকিয়ে আছে। তারা যেমন নীরব, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও নীরব। কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই। বাতাসের সাই সাই করা শব্দ ভেসে আসছে শুধু। অল্প দূরে দূরে দুই পাশে গাছের মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে তারা। আনিসার খুব ইচ্ছা হল, না পেরে বলল, আমায় এখানে একটু নামতে দিবেন, দোহাই লাগে। শ্রেয়ান ড্রাইভ করেই আনিসার দিকে তাকালো। চোখে অনেক আশা, চিক চিক করছে, গলাটাও লেগে আসছিল। সঙ্গে সঙ্গে শ্রেয়ান ঘ্যাচ করে ব্রেক কষল। তার দিকে এক পলক দৃষ্টি দিয়ে সিটবেল্ট খুলে গাড়ি থেকে নামল। আনিসার পাশের দরজাটা খুলে নিজেই আনিসার খুব কাছে গিয়ে সিটবেল্টটা খুলে দিল। হাত ধরে গাড়ি থেকে নামাল। আনিসা নির্বোধের মতো তাকিয়ে রইল শ্রেয়ানের দিকে। এই লোকটা কখন কি রকম হয়, এমন কেন উনি? উনার কি কোনো সমস্যা আছে? উনি কখন কি করে তা কি উনি জানে? আনিসার মাথায় কিছুই ঢুকে না এই লোকের কর্মকাণ্ড। বড়ই অদ্ভুত উনি, খুব বেশিই হয়তো। শ্রেয়ান আনিসাকে নামিয়ে হাত ছাড়ল। আনিসা খোলা আকাশের নিচে একটু বাতাস খাবে ভেবেছিল, কিন্তু এই লোকটা তো তার মনে প্রশ্ন ছুড়ে দিল। বলতেই থেমে গেল। কোথায় সব ভুলে 2 মিনিট সে বাতাসে হারাবে তা নয়, এখন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। এই লোকটা কি 1 সেকেন্ডের জন্যেও তাকে শান্তি বা স্বস্তি দিতে পারে না? নাকি তাকে অশান্তি দিবে বলে এই সময় এমন অদ্ভুত কাজ করল? আনিসা কিছু ভেবে পাচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে আছে দূরের দিকে তাকিয়ে। তার দৃষ্টি কোথায় নিজেও জানে না, তবুও তাকিয়ে রয়েছে। হালকা ঠান্ডা বাতাস, শরীরের লোম মাঝে মাঝে খাড়া হয়ে যাচ্ছে। পরিবেশটা বেশ রোমাঞ্চকর। পরিবেশই যেন শরীরে কোমল হাওয়া বইয়ে দেয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আনিসা, চুপ। শ্রেয়ানও চুপ। যাওয়ার জন্যে তাড়া দিচ্ছে না। আনিসারও যেতে মন চাইছে না। না গেলেই বাকি। দারুণ একটা পরিবেশ। মনটাও খানিক প্রশান্তি পাচ্ছে। কষ্টগুলি যেন কোথায় লুকিয়েছে। ঠোঁটে তার চিমটি পরিমাণ বহিঃপ্রকাশ। শ্রেয়ান অনেকক্ষণ ধরে আনিসার পাশে দাঁড়িয়েছিল। এখন একটু দূরে গিয়ে একটা সিগারেট ধরাল। নিকোটিনের ধোঁয়া আশপাশ মুখরিত করছে। আনিসার নাকে যখন ঝাঝালো গন্ধ এলো, তার শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে গেল। সিগারেটের ধোঁয়া বেশিরভাগ মেয়েদের অপছন্দ। শ্বাস নিতে কষ্ট লাগে এতে। সিগারেটের ওই বাজে গন্ধে আনিসার শ্বাসকষ্ট হয়। খু খু করে কাশতে লাগল আনিসা। তার কাশির আওয়াজে শ্রেয়ান সেদিকে তাকায়। যখন আনিসার ওমন অবস্থা শ্রেয়ান দেখল, তখনই সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে আগুনটা নেবাল। তারপর 2 হাত দিয়ে ধোঁয়া সরানোর চেষ্টা করে। আনিসার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়? ওমন ঠান্ডা কণ্ঠ শরীরের লোমকূপ পর্যন্ত মিগত করে দেয়। আনিসা একটু কেঁপে উঠল। শরীরটা অকারণে শীতল লাগছে। না চাইতেও আনিসা মাথা হ্যাঁ সূচক নাড়াল। শ্রেয়ান নেশাভরা চোখে গাড়িতে হেলান দিয়ে আনিসাকে দেখছিল। ঠোঁটে তার এক গালে হাসি। একবার আনিসা ওদিকে তাকাতেই শ্রেয়ানের চোখে চোখ পড়ে যায়। আনিসা তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। নিচের দিকে তাকিয়ে কিছু চুল কানের পিছনে গুজে দেয়। আনিসার মুখের অবস্থা দেখে শ্রেয়ান অন্যদিকে ফিরে মুচকি হাসল। কি নেশাময় সেই হাসি! যে দেখবে সেই হাসিতে ফেসে যাবে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে শ্রেয়ান এগিয়ে দেয় আনিসার দিকে। আনিসা পানির বোতলে তাকিয়ে তার দিকে তাকাল। মুখে মিষ্টি এক গালে হাসি দিয়ে শ্রেয়ান বলল, পানিটা খেয়ে গাড়িতে উঠে পড়ো।
আনিসা কিছু বলল না। শ্রেয়ান আনিসার হাতে বোতলটা দিয়ে গাড়িতে উঠে বসল। আনিসা পানি খাওয়ার বদলে সেটা হাতে নিয়ে ঠাই দাঁড়িয়ে রইল। মাথায় কিছুই ঢুকছে না এই লোকের কাজ। কিছুক্ষণ আনিসা চুপচাপই দাঁড়িয়ে রইল। হঠাৎ হর্নের আওয়াজে আনিসা ভয় পেয়ে যায়। ঢোক গিলে পানি না খেয়েই গিয়ে গাড়িতে উঠে বসে জানালার দিকে মুখ ফিরে আবার ভাবতে থাকে নিজের ভাবনা। শ্রেয়ান নিজেই আনিসার দিকে ঝুঁকে সিটবেল্ট লাগিয়ে দেয়। আনিসা চমকিয়ে তাকায় তার দিকে। শ্রেয়ান 3 সেকেন্ডের মতো তার সেই সূক্ষ্ম দৃষ্টি দিল আনিসার দিকে। আনিসার ভেতরে ধুকধুক করতেই থাকে। গাড়ি চললে যেন আনিসা লম্বা একটা নিঃশ্বাস নেয়। গাড়ি চলতে চলতে একটা নির্জন জায়গায় এসে থামে। পাশ ফিরে সে আনিসার ঘুমন্ত মুখটা দেখল। স্লান হেসে তার চুল সরিয়ে দেয় কপাল থেকে। সিটবেল্ট খুলে সে গাড়ি থেকে নামল। আনিসার যখন ঘুম ভাঙল তখন দেখতে পায় একটা নরম বিছানায় শুয়ে আছে সে। ধরফরিয়ে উঠে বসে গাড়িতে ছিল, এখানে এলো কি করে? ভয় ভয় চোখ নিয়ে আশেপাশে তাকায় সে। সব অচেনা দেখে আরো ভয় পেতে থাকে। বিছানা থেকে উঠে দাঁড়ায়। ঘরটা সুন্দর, কিন্তু এলো কি করে? একটু পর হঠাৎ রুমের লাইট অফ হয়ে গেল। আনিসা আরো ভয় পেতে লাগে। শরীর কাঁপতে থাকে তার। চুল ঠিক করতে করতে লেগে আসা গলায় হাঁক তুলে ককে। কোনো উত্তর না আসায় ভয় বাড়ে। আবার জিজ্ঞেস করে কে কে ওখানে। আগের মতোই উত্তর আসে না। অতপর শব্দ করে একজন লোক এগিয়ে এলো। আনিসা ভয়ের কাঠগড়ায় ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগেই কেউ তার চোখ বেঁধে দিল। এবার তার করুণ অবস্থা। সুহহ করে এক আওয়াজে সে বুঝতে পারে লোকটাকে। এই লোকটার কাছে তার এক ভয় ছাড়া আর কি আছে? আনিসা চুপ করে যায়, কারণ সে জানে এটা শ্রেয়ানই হবে। তার 2 বাহু ধরে এগিয়ে নিয়ে যায় শ্রেয়ান। অনুমান আর শ্রেয়ানের নিয়ে যাওয়া অনুসরণ করে সে এগিয়ে যেতে থাকে। একটা সময় দুজনই থামল। শ্রেয়ান আস্তে আস্তে তার চোখের কাপড়টা সরিয়ে দিল। আনিসা সব অন্ধকার দেখছিল। চোখ কচলে তাকায়। পরন্ত বিকেল চলে তখন। চারিদিকে লালচে আভা দিচ্ছে। সূর্য মুখ লুকিয়ে লুকোচুরি খেলতে যাবে। প্রকৃতি নিজের মতো করে ছুটে যাচ্ছে তার নিয়মের দিকে। আনিসা আকাশের দিকে তাকায়। আজ দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আনিসা যখন আশপাশ দেখল তখন একদমও হকচকিয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। খোলামেলা একটা জায়গা। খানিক দূরে কি সুন্দর ফুল, আরও অনেক রকম লতাপাতা, গাছ দিয়ে ঘেরা। মাঝে একটা টেবিল। ক্যান্ডেল জ্বলছে সেদিকে। তার চারদিকে 4টা খুঁটি। তাতে সাদা পর্দার সাথে ঝাড়বাতি ঝুলছে। সাদা ঝাড়বাতিগুলি পর্দার সাথে একদম মানিয়েছে। আশেপাশে অনেকগুলি জায়গায় ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে। মৃদু হাওয়া আসছে, পর্দা দুলছে। দুলছে আনিসার লম্বা কেশ, সাথে তার গহীনে পুষা মন। সারা শরীর ঠান্ডা হয়ে জমে আসছে আনিসার। অবাক করা চোখ নিয়ে এসে শ্রেয়ানের দিকে ঝলঝল করা চোখে তাকায়। তখনও নিজের উপর শ্রেয়ান সেই মোহে ভরা দৃষ্টি দেখতে পায়। আনিসা কিছু বলার সাহস পাচ্ছে না আর না এগিয়ে যাওয়ার। শ্রেয়ান আনিসার হাত ধরে নিয়ে যায় টেবিলের কাছে। আনিসা শুধু জড় বস্তুর মতো এগিয়ে গেল শ্রেয়ানের সাথে। বিস্মিত চোখে তাকিয়ে থাকে শ্রেয়ানের দিকে। জায়গাটার মাঝে যখন আনিসা আসে তখন দেখতে পায় টেবিলের উপর চকলেট কেক। তাতে সাদা ও মেরুন রঙের ক্রিম দিয়ে লেখা হ্যাপি বার্থডে আনিসা, তার নিচে সুন্দর করে আঁকা একটা গোলাপ। কেকের আশেপাশেও ক্যান্ডেল জ্বলানো। আনিসা অবাক আর বিস্ময়কর নয়নে তাকায় শ্রেয়ানের দিকে। গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কেন এই লোকটা।
শ্রেয়ান মিষ্ট কণ্ঠ বলল, হ্যাপি বার্থডে আনিসা। আনিসা চমকা তাকিয়েই থাকে লোকটার দিকে। আজ তার জন্ম ছিল। লোকটা জানল কি করে? আনিসা কিছুই জানে না এসবের, কখনোই এসব নিয়ে বলেনি কিছু। তবে সে যেন হাওয়ায় ভাসা কোনো মানব। শ্রেয়ান এগিয়ে গিয়ে টেবিলের পাশের চেয়ারটা টেনে দেয়। বসো, কাম বার্থডে গার্ল। কাপা পায়ে আনিসা এগিয়ে যায়। শ্রেয়ানের দিকে চেয়ে চেয়ারে বসে, তারপর ঢোক গিলে। শ্রেয়ান অন্য পাশের চেয়ারে বসে বলল, সাদা রং আমার পছন্দের, তাই সাদা দিয়ে সাজানো। একটু থেমে আবার বলে, আই ডিডন্ট নো ইয়োর ফেভারিট কালার। আনিসা তখন আরও চমকায়। তার সবচেয়ে পছন্দের রংটা যে সাদাই। মুখ দিয়ে আর কিছু বের হয় না তার। বোবার মতো বসে থাকে। আর চোখে শ্রেয়ানের দিকে তাকালে দেখতে পায় গভীর চোখের শরীর শিউরে তোলা সেই দৃষ্টি। এ কি অদ্ভুত দৃষ্টি! দেখলেই শরীর কেঁপে উঠে তার। ভেতর থেকে কেঁপে উঠে আনিসা। ওই দৃষ্টি দেখতে তার নিজের দৃষ্টিই এলোমেলো হয়ে যায়, যেন অন্য এক জগতে অদৃশ্য হয়ে পড়ে। শ্রেয়ান আনিসাকে খুঁটিয়ে খুশিয়ে পরখ কারছে। ক্যান্ডেলের আলোয় কালো চোখগুলি অদ্ভুত মোহনীয় দেখাচ্ছে। সেই চোখের অস্থির দৃষ্টি যে কাউকে ভাবিয়ে তুলতে পারে। লালচে ঠোঁটের কাঁপন শরীরের হাড় হিম করে তোলার মতো। মুখে রং বেরং ক্যান্ডেলের আলোয় আনিসাকে ভয়ঙ্করী রূপসী দেখাচ্ছিল। মনের গহীনে আঁকা ঠিক কোনো প্রেয়সীর মতোই। শ্রেয়ান অদ্ভুতভাবে হাসে। কেমন ঘোর লাগছে তার। হঠাৎ শ্রেয়ান হঠাৎ আনিসার সামনে টেবিলে একটা নীল বক্স রাখে। আনিসা নির্লিপ্ততা তাকায়। সেটা খুলে আনিসার সামনে রাখে। সেদিকে তার খেয়াল নেই। সে তো তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান সেটা খেয়াল করে চোখ দিয়ে ইশারা করে বক্সটা দেখতে। আনিসার কোনো তাল নেই। হাত পা বাঁধা অবস্থায় এক বেসামাল খাদে পড়ে গিয়েছে সে। কিছুই করার নেই। তোমার গিফট দেখবে না আনিসা? তার মুখে এমন সময় এমন কণ্ঠে নিজের নাম শুনে আনিসা কেঁপে উঠল। আতকে উঠা হৃদয় নিয়ে তাকিয়ে রয়। অকারণে মস্তিষ্ক উত্তেজিত হয়ে গিয়েছে তার। এসব কি ভয়ঙ্কর কোনো ঝড় আসার পূর্বাভাস? জীবনে আর কত ভয়ঙ্কর ঝড় তার জন্যে অপেক্ষা করছে? শিউরে উঠে সে ভাবতে থাকে। শরীর কাটা দিয়ে উঠছে ক্রমে ক্রমে। ভেতরে অজানা আশঙ্কা তীব্র হতে থাকে তার। আনিসার কোনো ভাবান্তর অবস্থা না দেখে সে নিজেই বক্স থেকে গিফট তুলে নেয়। একটা চেইন, তাতে হার্ট শেপের সাদা ছোট লকেট। চেইনটাও তেমন লম্বা হবে না হয়তো। গলার সাথে চমৎকারভাবে খাপ খেয়ে লেগে থাকার মতো। আনিসা কপালের চমড়া এক করে সেদিকে তাকিয়ে রয়। দেখে বুঝতে পারছে ডায়মন্ডের হবে, কিন্তু এত দামের জিনিস তার জন্যেই কেন? আর এমন একটা গিফটই বা কেন হবে? এসবের কি মানে? একের পর এক প্রশ্ন আনিসার মাথায় ঢুকতে থাকে একটু একটু করে। শুরু থেকে সব ভাবতে থাকে। হঠাৎ একদিন তাকে কিডন্যাপ করা, সেখান থেকে ভালোভাবে বাড়ি ফিরে যাওয়া, এরপর তাকে দেখতে আসা, সেদিন আবার তাকে তুলে আনা, এরপর থেকে বিষাক্ত দিন পার হওয়া, লোকটার বাজে ব্যবহার, কষ্ট দেওয়া, মার খাওয়া, কোনো এক অজানা কারণে এত ঘৃণার পাহাড়, কোনো কারণে এত সব করা, তার সবকিছু অজানা। এরপর হঠাৎ আবার পরিবর্তন, এতটা মিগদ ব্যবহার, শরীর শিউরে তোলা চাউনি, গা কাটা দেওয়ার মতো ঘোর লাগানো কণ্ঠ, জন্মদিন পালানো করা, এত দামি গিফট করা। এসব কিছু কি? কেন করা হচ্ছে এসব? এত এত প্রশ্ন আনিসার মাথায়, একটার পর একটা প্রশ্ন ঢুকেই যাচ্ছে, কিন্তু কোনো একটার উত্তর পাচ্ছে না। আগের প্রশ্নের সাথে নতুন প্রশ্ন যোগ দিচ্ছে, অথচ প্যাঁচানো সুতার গিট খোলার কোনো ফায়দাই হচ্ছে না। সে হাঁপিয়ে উঠছে এত প্রশ্নের সন্ধানে। তেমন করেই ঘন একটা নিঃশ্বাস ফেলে দিল শূন্যে।
নিজ হাতে শ্রেয়ান বক্স থেকে চেইনটা তুলে নেয়। উঠে গিয়ে আনিসার পিছনে দাঁড়ায়। আনিসার ভেতরে কাঁপন আর উত্তেজনা একটু একটু করে বড় হতে থাকে। শ্রেয়ান আনিসার চুলে হাত রাখে। সঙ্গে সঙ্গে আনিসার সারা শরীর কেঁপে ওঠে। লোমকূপ সজাগ হয়ে পড়ে। শ্রেয়ান তার গলায় চেইনটা পরিয়ে দেয়। তারপর আবার সামনে এসে বসে। কেকটা কাটো। কি হলো? আনিসার দিক থেকে কোনো সাড়া শব্দ আসে না। সে বরফের মতো জমে বসে আছে। কি হচ্ছে এসব? কেন একটার পর একটা শখ? এত ঠান্ডা হয়ে আছেই বা কেন লোকটা? শ্রেয়ান তার দিকে চোখ ছোট করে তাকায়। ঠোঁটে রহস্যের হাসি। সে জানে আনিসা এখন ভাবছে। হয়তো ভাবছে এই সব করার মানে কি? কিংবা তার জন্মদিন আর সে জানে কি করে? ভেবে শ্রেয়ানের ঠোঁটের হাসিটা আরেকটু চওড়া করে। এসব বিষয়ে সে কদিন আগেই জেনেছে। তবুও আজ ঘরে আসার সময় সিমি আর তার কথা শুনে নিয়েছিল শ্রেয়ান। কেকটা কাটবে নাকি এভাবেই বসে থাকবে? আনিসা, কেকটা কাটো। শ্রেয়ান ছুরিটা এগিয়ে দিল আনিসার দিকে। আনিসা কাপা হাতে সেটা হাতে নিল। এক নজরে তাকিয়ে আছে ছুরিটার দিকে। কিছু ভাবছে। হঠাৎ শ্রেয়ান বলল, কি ভাবছ? ছুরিটা দিয়ে আমায় আঘাত করে পালানো যাবে কি না তা চিন্তা করছ? শ্রেয়ানের ঠোঁটে সেই অদ্ভুত হাসি লেগেই আছে। আনিসা তার মুখে এমন কথা শুনে আঁতকে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠল সাথে সাথে। মনের ভাবনাটা কি করে জেনে গেল উনি? আনিসার মুখের অবস্থা ভয়ার্থ। আর শ্রেয়ান মুখে বাঁকা হাসি টেনে বলল, এসব করার চিন্তাও করো না হানি। কারণ তাহলে এখানে তোমার আরও ক্ষতি হবে। না আমার থেকে যেতে পারবে আর মুক্তি মিলবে তোমার। আমি ছাড়া এখান থেকে একা তোমায় কেউ যেতে দিবে না, আমার অর্ডার আছে। আর তোমার হাতে যে ছুরিটা আছে সেটা দিয়ে শুধুই কেক কাটতে পারবে, আমায় আঘাত করা নয়। সো তাড়াতাড়ি করো। ভয় এবার আনিসার হাত আরও কাঁপতে থাকে। আচমকা হাত থেকে থপ করে ছুরিটা পড়ে যায়। ভয়ার্থ চোখ নিয়ে আনিসা তাকিয়ে থাকে শ্রেয়ানের দিকে। আনিসার থেকে ছুরিটা পড়ে যাওয়া দেখে শ্রেয়ান অন্যদিকে ফিরে চওড়া করে হাসল। এমন হাসির মানে কি? কি অর্থ প্রকাশ করে সেটার? তার ওমন হাসি দেখে আনিসা শুকনো গলায় ঢোক গিলল। নিজের কাছেই তার সব শূন্যে ভাষার মতো লাগছে। বাঁকা হাসি দিয়ে শ্রেয়ান উঠে ছুরিটা এগিয়ে দেয় আনিসার দিকে। আনিসার পিছনে দাঁড়িয়ে তার হাতে ছুরি দিয়ে খানিক ঝুঁকে কেক কাটে। শ্রেয়ান বুঝতে পারছে আনিসার হাতটা তার হাতের মুঠে অথচ কাঁপছে। এক গালে হেসে শ্রেয়ান আনিসার দিকে কেক এগিয়ে দেয়। আনিসা বসা অবস্থায় ঘাড় কাত করে দাঁড়িয়ে থাকা শ্রেয়ানের মুখের দিকে তাকায়। তার ঠোঁট কাঁপছে। শ্রেয়ান মুচকি হেসে আলতো হাতে আনিসার থুতনিতে বা হাত রেখে ডান হাতে কেক খাইয়ে দেয়। বাকিটা নিজের মুখে পুরে নেয়। সামনের চেয়ারে বসতে বসতে বলল, কেকে চকলেট ফ্লেভারটা বেশ লাগে। কি বলো? আনিসা কিছু বলে না। লোকটার সাথে কাকতালীয়ভাবে তার কিছু পছন্দের জিনিস মিলে যাচ্ছে। কেকে সে চকলেট ফ্লেভারটাই খায়। আনিসা আর শ্রেয়ান কিছুক্ষণ চুপ করেই বসে থাকে। হ্যালো জান। জান গো আমার ময়না পাখি, কই তুমি? কথা বলো না কেন? ও ময়না পাখি। এই কিছু বলবি তুই? আল্লাহ, আমি না তোমার জান হই? আমাকে তুই তাকারি করছ? তোমার ভবিষ্যৎ জামাইকে তুই তাকারি করছ? ওই সোনা পাখিটা আমার কথা বলো না কেন? আসছ তো? তোমাকে আমি দিনে আসতে বলেছি, রাতে না। শুনেছ তুমি? আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। তাই আমাকে আর কল দিবে না। শুনছ তুমি? মিলার চিৎকারে শাওন কানের কাছ থেকে ফোন সরিয়ে মুখ বিষিয়ে তুলে।
যেন শাওন ফোনটাকেই মারতে চাইছে। দাঁত কিরিমিরি করতে থাকে। তারপর চুল ঠিক করে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, তুমি এমন করবেই তো? আমি তোমার সাথে রিলেশন রাখব না, শুনছ না? সত্যি তো? এই কানে শুনতে পাও না তুমি? এক কথা কবার বলতে হয়? ওকে, তুমি যদি রেস্টুরেন্টে না আসো। কি বললে তুমি? শাওন একটু চুপ থেকে বলে, হুমম, এটাই করব। করবই, দেখে নিও। পরে তোমার খাডাস বাপ। তোমাকে আমি। দেরি হবে, 1 ঘন্টা বসে থাকো গিয়ে। আমি যখন তখন চলে যাব। আর গিয়ে যদি না পাই তবে একদম মনে থাকে যেন। ও। শাওনের কথা শোনার আগেই মিলা কল কেটে দিল। শাওন বিড়বিড় করে বলল, ধানিলঙ্কা একটা। রাগও দেখাবে, ছেড়েও দিবে না। মাথা খারাপ পাগলি। শ্রেয়ান বলল, ডিনার করবে চলো। হঠাৎ আওয়াজে আনিসা হকচকিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে একটু দূরে দেখতে পায় শ্রেয়ানকে। আশেপাশে তাকিয়ে দেখতে পায় রাত হয়ে গিয়েছে। ভাবতে ভাবতে কখন সন্ধে পেরিয়ে রাত চলে এলো বুঝতেই পারছে না কিছু। নির্বাক দৃষ্টি দেয় শ্রেয়ানের দিকে। সে এগিয়ে আসে। চলো। এখানে বেশি সময় থাকলে বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে, চলো। আনিসা, চলো বলে শ্রেয়ান আনিসার এক হাত শক্ত করে ধরল। শাওন সেই যে বসে আছে, এখনো বসেই আছে। রেস্টুরেন্টে এসেছে প্রায় 3 ঘন্টা হচ্ছে। 7টায় এসেছিল, 10টা বাজতে চলে এখন। আর মিলার আসার নামই নেই। রাগে শাওনের শরীর গজগজ করছে। খুব বেশিই গরম লাগছে। এই ঠান্ডা আবহাওয়াতেও তার গরম লাগছে। রাগে শরীর ফেটে যাচ্ছে, গরম তো লাগবেই। শাওনের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বেচারার মুখটা যেমনই রাগে লাল হচ্ছে তেমনি হোপলেস দেখাচ্ছে। প্রেমে পড়িয়া বগা কান্দের এ অবস্থা শাওনের। শুধু এদিক ওদিক তাকিয়ে মিলাকে খুঁজছে। কিন্তু মিলা পাখির দেখা আর মিলে না। বদ মেয়ে ফোনটাও বন্ধ করে রেখেছে। শাওনের কি যে করতে মন চাইছে। নিহাত মানুষজনের সামনে কিছু বলতে পারছে না। বালের প্রেম। বালের প্রেম করতে গিয়েছিলাম আমি। সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম। ধানিলঙ্কা এসে জীবনটাই মরিচ করে দিয়েছে। শুধু আগুন আর জ্বালা। খাডাস মেয়ে পিছুও ছাড়বে না। ধ্যাত। আহরে আমার সিঙ্গেল জীবন। ওদিকে মিলা রেস্টুরেন্টে এসেছে 40 মিনিট হবে। তার খুবই ভালো লাগছে শাওনকে এই অবস্থায় দেখতে। রেস্টুরেন্টের বাহিরে দাঁড়িয়ে শাওনকে দেখছে আর হাসছে। বজ্জাত মেয়ে, তবুও ভেতরে ঢুকছে না। বুঝো মজা চান্দু। চোরের 10 দিন, গেরেস্থের 1 দিন। বিড়বিড় করে বলছে আর ঠোঁট টিপে মিলা হাসছে। যখন দেখতে পেল শাওন এবার রেগে মেগে না পেরে উঠেই গেছে, তখনই মিলা দৌড়ে রেস্টুরেন্টে ঢুকল। চুল ঠিক করে কেশে এগিয়ে গেল শাওনের দিকে। মিলাকে দেখেই শাওন এমন এক দৃষ্টি দিল, মিলাও ভয় পেল। কি লাল চোখ! শাওন সচরাচর এত রাগ করে না। আজ বোধহয় একটু বেশিই রেগে গিয়েছে বেচারা। মিলা ভয় পেলেও স্বাভাবিক মুখ করে কিছু না বলেই ঢোক গিলে চেয়ার টেনে বসল। গ্লাসে পানি ঢেলে চুপচাপ পানীয় খেয়ে নিল। তারপর আবার ঢোক গিলে এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো ওয়েটারকে খুঁজছে। মিলার এমন ভাব দেখে শাওনের আরও রাগ উঠছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকেই মিলার ভাব দেখল। এবার রাগে চেয়ার টেনে ধপ করে বসল। ফুসফুস আওয়াজ আসছে শাওনের দিকে থেকে। মিলা আর চোখে তার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মিলা দৃষ্টি সরায়। তখন পিছন থেকে ওয়েটার এসে মিষ্ঠগলায় জিজ্ঞেস করল, কি লাগবে ম্যাম? আচ্ছা ভাইয়া, আপনারা কি রেস্টুরেন্টে সাপ কিংবা রাগী হিংস্র কি পালেন নাকি? মিলার এমন প্রশ্নে ওয়েটার বোকা বনে গেল। একবার মিলা দিকে তাকালো, পরে শাওনের দিকে।
শাওনের বুঝতে আর বাকি নেই মিলা তাকে মিন করেই এসব বলছে। এই বজ্জাত মেয়েকে তার চিনা আছে। রাগে শাওন দাঁত কিরিমিরি করছে। সরি আপু, বুঝলাম না কি বলছেন। মিলা চুল ঠিক করে একবার শাওনের দিকে তাকালো, তারপর এপাশ ওপাশ তাকিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, না কোথা থেকে যেন ফুসফুস করা কিছু আওয়াজ শোনা যাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। মিলা একটু চাপা হাসি দিল ওয়েটারের দিকে তাকিয়ে। ওয়েটার মিলার কথা আর ভাব দেখে ঠিকই বুঝল মেয়েটি তার সামনে বসে থাকা বোধহয় বয়ফ্রেন্ডকে বলছে। এই ভেবে ওয়েটার শাওনের দিকে তাকিয়ে মুচকি হাসছে, যা শাওনের রাগকে আরও বাড়িয়ে দিচ্ছে। শাওন রেগে কিছু বলতে যাবে তার আগে মিলা ওয়েটারকে বলল, ভাই আপনি গিয়ে আগে ফ্রিজ থেকে ঠান্ডা আইসক্রিম নিয়ে আসুন, জলদি। উত্তরে ওয়েটার নীরবে চলে গেল হেসে। মিলা ঠোঁট টিপে হেসে বলল, যে আগুন জ্বলছে তাপ তো আমি এখান থেকেই পোহাচ্ছি, সামান্য আইসক্রিমে কি আর ঠান্ডা হবে মাথা? আহরে বেচারা আজ বেশ করে পড়ছে। তাতে কি, আমি যে সবসময় পড়ি। কই সে তো বুঝে না, না এত তাপের আঁচ পায়। আমি তো কাউকে আইসক্রিম আনার কথা বললাম, সে তো তাও করে না। মিলার কথা যে শাওনের রাগকে নিভিয়ে দিচ্ছে। মেয়েটা বড় অদ্ভুত, তাকে খুব বেশিই ভালোবাসে, আর পাগলামিও করে খুব বেশি। শাওন ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায়। ঠোঁটের হাসিটা কেশে মিলার থেকে আড়ালেই রাখল। শাওনের বুকটা ঠান্ডা হয়। মিলা কি জানে না সেই তার কত বড় আইসক্রিম। মিলা সবটাই বরফে জমা একটা আইসক্রিম তার জন্যে, যা বেশিক্ষণ ধরে থাকলে হাত অবশ করে আনে আর খেলে তৃপ্তি মেলে। দূরে বসে আছে আনিসা, জানালার পাশে একটা চেয়ারে বসে রয়েছে। সাদা জর্জেট জামায় হিম বাতাসটা বেশ গায়ে লাগছে। জ্বরসর হয়ে বসে আছে, জানালায় মুখ করে। ঘরে বাতাস আর দুটি মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। কি পিনপতন নীরবতা, কি নিস্তব্ধতা। শ্রেয়ান খানিক দূরে একটা চেয়ারে বসে আছে, তার দৃষ্টি আনিসার দিকে। মেয়েটা দিন দিন এতটাই নিস্তেজ হয়ে যাচ্ছে কেন? আনিসা কি পারে না সেদিন সেই রাতের মতো ফুটফুটে ফুলের মতো থাকতে, যা সবসময় সতেজ প্রাণবন্ত লাগবে আর মিষ্টি সুবাস ছড়িয়ে মুখরিত করবে চারপাশ? আনিসা কেন সেই রাতের মেয়েটা হতে পারে না? কিসের এত নিস্তব্ধতা, কিসের এত বিষণ্ণতা? আগের মতো তো আর মারে না তাকে, গায়ে হাত তুলে না, যা যা লাগছে দিচ্ছে। তবে কিসের কমতি, সে আর ভাবতে পারে না। আনিসার দিকে ভেতরের সবটা দিয়ে তাকিয়ে থাকে। খাবার টেবিলেও আনিসা তেমন খেতে চায়নি, শুধুমাত্র তার ধমকে কয়েক লোকমা মুখে দিয়েছিল। পরে শ্রেয়ান নিজেই তাকে খাইয়ে দিয়েছে, আর চোখে বার কয়েক ছোট চোখে তার দিকে তাকিয়েছেও, তবে ধরা খেয়েছে। শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে ভাবছে আনিসার মন ভালো না, কারণও তার জানা। এই দিন তার বিকেল বেলায় সে তার পাগল বাবাকে দূর থেকে দেখতে যায়। এবছর সেটা হলো না। চাইলে শ্রেয়ান পারত নিয়ে যেতে, কিন্তু এখান থেকে বিকেলে রওনা দিল, ভোর হবে যেতে। কিছু করার ছিল না। ঘুমাবে না? হঠাৎ গাম্ভীর্য গলায় আনিসা আটকে ওঠে। ভয় পেয়েছে বুঝাই যাচ্ছে। আনিসাকে বিচলিত হতে দেখে শ্রেয়ান এগিয়ে যায়। নিচে বসে আনিসার কোলের উপর রাখা হাতগুলি নিজের হাতের মুঠে পুড়ে সে শক্ত করে। ভয় পেয়ে না আমি, কিছু হয়নি। আনিসা এত মন মরা হয়ে থাকো কেন? শ্রেয়ানের মুখ থেকে এমন কথা শুনে আনিসা অবাক হয়। তাচ্ছিল্য হাসে, যেন সে তাকে জোকস বলছে। যার জন্যে সে কষ্টে পুড়ে সেই মানুষটাই তাকে জিজ্ঞেস করছে মনমরা হয়ে থাকে কেন? বিষয়টা তার জন্যে হাস্যকর নয় কি? আনিসার হাসি দেখে শ্রেয়ান আর কিছু বলল না, উঠে দাঁড়াল। আনিসাকে কিছু বলতে না দিয়ে সে নিজে বলল, এখানে বসে থেকো না।
ঘুমাতে যাও। আনিসা বিছানায় যাও। আনিসার কোনো রকম নড়াচড়া না দেখে শ্রেয়ান কোলে তুলে নিল তাকে। আনিসা কিছু বলল না, তবে ভেতরটাকে বিষিয়ে নিয়েছে মুহূর্তে। দাঁতে দাঁত খিঁচে শুধু নীরব হয়ে রয়। শ্রেয়ান গিয়ে আনিসাকে বিছানায় শুইয়ে দেয়। উপরে চাদর টেনে দিয়ে নিজেও বসে। তারপর কি মনে করে সেই চাদরের নিচে শুয়ে পড়ে। আনিসার সান্নিধ্য পেতে অবচেতন মন চাইছে, তবে এমন ইচ্ছাতে নয়, এমনি শুয়েছে। সে শুতেই আনিসা ওপাশে সরে গিয়ে নিজেকে গুটিয়ে নেয়। শ্রেয়ান বেশ ভালো করেই খেয়াল করেছে বিষয়টা, তবুও 1-2 মিনিট সেখানে শুয়ে থাকে, তারপর উঠে যায়। আনিসা ওপাশ ফিরেই শুয়ে আছে, কিন্তু বন্ধ করা চোখগুলি খুলে ফেলে। এসবে আর বারণ করে না সে। যেখানে ইচ্ছাশক্তি খাটে না সেখানে কিসের বারণ, কিসের মানা। শ্রেয়ান সোফায় গিয়ে বসল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে তাতে আগুন জ্বালাল। একটু একটু করে জ্বলা আগুনের দিকে শ্রেয়ান এক ধ্যানে তাকিয়ে আছে। কি ভেবে যেন একটা মুচকি হাসি দিয়ে তা টানা শুরু করে। সিগারেটের ধোঁয়া টেনে ভেতরে নিয়ে কিছুক্ষণ আটকে রাখে, তারপর মাথা উঁচু করে শূন্যে সেই ধোঁয়া উড়িয়ে দেয়। ওদিকে সিগারেটের কড়া গন্ধ আনিসার দম বন্ধ করে আনে। মুখ হা করে সে নিঃশ্বাস নেয়। এই নিকোটিনের সাথেই তার চরম শত্রুতা। অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আনিসার কষ্ট হয় দম নিতে, তবুও মুখ ফুটে কিছু বলে না লোকটাকে। সিগারেট শেষ করে শ্রেয়ান সোফায় শুয়ে পড়ে। বাজে গন্ধটা না আসায় অনেকক্ষণ পর আনিসা প্রাণ ভরে শ্বাস নেয়। ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট করবে। চলো জলদি করো। ঘুম থেকে সজাগ হতে না হতে এমন কথা আনিসার বিরক্ত লাগে। মাথা নিচু করে চোখ মুখ কুঁচকে আনে। এভাবে বসে থাকতে দেখে শ্রেয়ান হাত টেনে আনিসাকে বিছানা থেকে নামায়। সাথে সাথে যেন আনিসার মাঝে কোনো এক শক্তি চলে আসে। শ্রেয়ানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে মোটা কণ্ঠে জানিয়ে দিল, যাচ্ছি না। আশ্চর্য, এই বলে সে চোখ কচলিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এমন ঘটনায় শ্রেয়ান অবাক হওয়া নীরব দর্শকের মতো চেয়ে রইল। অস্ফুট স্বরে মুখ দিয়ে শুধু বের হয়ে এলো, ওয়ার্দা। গাড়িতে বসে আছে দুজন। সবসময়ের মতো দুজনেই চুপ। কেউ কোনো কথা বলছে না। বাতাসের সাইসাই শব্দ কানে ভাসছে। শ্রেয়ান মাঝে মাঝে আর চোখে আনিসার দিকে তাকাচ্ছে। আনিসা মনমরা হয়ে জানালার বাহিরে তাকিয়ে আছে। শ্রেয়ানও বুঝতে পারছে না আনিসাকে নিয়ে তার কি করা উচিত। সেও যেন কোনো ধোঁয়াশায় ভাসছে। শ্রেয়ান কখনো ড্রাইভ করার সময় তেমন চিন্তা করে না, অথচ আজ তার মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। মনে হচ্ছে খুব করে কিছু নিয়ে ভাবছে। আনিসাকে বাসায় দিয়ে শ্রেয়ান তখনই অফিসে চলে গিয়েছে। এদিকে সিমি আনিসাকে অস্থির করে নিচ্ছে, কোথায়, কেন তাকে নিয়ে গিয়েছে, নিয়ে কি করল, অনেক প্রশ্ন তার। আনিসার এক উত্তর, তার সব প্রশ্নের উত্তর নীরবতা। সারাদিন আর শ্রেয়ানের দেখা পায়নি আনিসা। রাত বোধহয় 10টা বাজবে তখন গাড়ির আওয়াজ পাওয়া যায়। আনিসা পিছনের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। একটু পরই গটগট করে শ্রেয়ান রুমে আসে। হাত ঘড়ি খুলতে খুলতে একবার ঘরে চোখ বুলিয়ে নেয়। কিছু না বলে চুপচাপ শার্ট খুলে ফ্রেশ হতে চলে যায়। হালকা ঠান্ডা আবহাওয়া, তবুও শ্রেয়ান শাওয়ার নেয়। দেওয়ালে এক হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ মনে হচ্ছে বড্ড চিন্তিত সে। কি চিন্তা করছে, কি চলছে মনে, সে ছাড়া কেউ জানে না। আনিসা, আনিসা ডাক শুনে আনিসা ঘাড় ঘুরিয়ে তাকায়। সিমি তাকে ঘরে না পেয়ে ব্যালকনিতে যায়। খাবে না? চলো। খিদে নেই। স্যার নিচে বসে অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলো। আনিসা কিছু না বলে ভাবছে। লোকটার কাজকর্ম খুব অদ্ভুত।
আজ তাকে ডাকল না। নিচে গিয়ে অপেক্ষা করছে। কি হলো, কি ভাবছ? চলো, তা না হলে এখনই ডাক পড়বে স্যারের। আনিসা সিমির পিছু পিছু নিচে যায়। আজ আনিসার খুব অদ্ভুতই লাগছে শ্রেয়ানকে। খাবার টেবিলে বসেও মানুষটা নীরব ছিল। যদিও চুপই থাকে লোকটা, তবুও কাল রাত থেকে অদ্ভুত আচরণ দেখা দিচ্ছে। আগে চোখ মুখে রাগ ছিল। তাকে নিয়ে যখন লোকটা খাবার টেবিলে বসত, সে আর চোখে বার কয়েক তাকাত দেখতে পেত রাগী টকবক করা লাল দুটি চোখ। সে বুঝতে পারত লোকটা তার দিকে চেয়ে নিজের রাগ বাড়াচ্ছে, দাঁত কিরিমিরি করছে, হাত কোচলাচ্ছে বারবার। তাকে মেরে ফেলতে চেয়েও না পারার রাগ। ভয় তক্ষুনি সে চোখ নামিয়ে নিত। কিছুদিন আগে থেকে আনিসা আর চোখে তাকালে সেই রাগী চোখ দুটি দেখতে পেত না। বদলে শান্ত তীক্ষ্ণ একটা দৃষ্টি অনুভব করত নিজের উপর, যা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিত। মনে সবসময় একটা বিরক্তি ইতস্তত বোধ করা চলতেই থাকত, কিন্তু হঠাৎ এমন করার কারণ বুঝত না। অথচ শুরু থেকেই এই লোকের কিছুই বুঝে উঠতে পারে না সে। এখন আবার নতুন ব্যবহার। এই লোকের মাঝে আর কত রূপ লুকায়িত আছে তা ধারণা নেই আনিসার। বরাবরের মতো সে ত্যক্ত বিরক্ত এসবে। কোনো একটা বিষয়ে কিছু ভেবে যদি কোনো কুলকিনারা পাওয়া যায় তবে স্বস্তি মিলে, কিন্তু সারাদিন সারারাত ভেবেও কণা পরিমাণ ভাবনায় যদি কিছুই না মিলে তবে সেটাতে ত্যক্ত ব্যতীত কি পাওয়া যায়? কাল থেকে আনিসার শ্রেয়ানকে অদ্ভুত ঠেকেছে বই কি। কেমন একটা এড়িয়ে চলা কিংবা ডোন্ট কেয়ার ভাবের আভাস পাচ্ছে শ্রেয়ানের মাঝে। কিন্তু কিসের এত ভাব? কেন এত সব করা? কেনই বা এত রূপের দেখা মিলা? আজ তো খাবার টেবিলে সে আর চোখে একবার তাকাল। লোকটাকে কেমন অদ্ভুত লেগেছিল। নিজের মতো করে চুপচাপ খাবার খেল। না রাগী আর না শান্ত, বিব্রতকর কোনো দৃষ্টি নিক্ষেপ করল তার উপর। টু শব্দটাও করল না। খাবার শেষে উঠে হনহন করে উপরে চলে গেল। আনিসা হা করে তাকিয়েছিল। চলবে।